প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের চ্যানেল জিআই পয়েন্টে। শুরুতেই জানিয়ে দিই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় ক্লাস 11 ম্যাথ ইউনিট 1 সেটস অ্যান্ড ফাংশন, চ্যাপ্টার 2 রিলেশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ সম্বন্ধ ও অপেক্ষক। এই সম্বন্ধ ও অপেক্ষক অধ্যায়টি মোট 5টি প্রশ্নমালায় বিভক্ত, যার মধ্যে আজকের ভিডিওতে তোমরা পাবে প্রশ্নমালা 2C, যেখানে আলোচনা করা হয়েছে ম্যাপিং অর ফাংশন, অর্থাৎ চিত্রণ বা অপেক্ষক। এই চিত্রণ ও অপেক্ষক তোমাদের ক্লাস 11-এর জন্য একটা নতুন অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে বুঝতে হবে, কারণ ক্লাস 12-এ গিয়ে যখন তোমরা ম্যাপিং করবে তখন কিন্তু এটা খুব জানা প্রয়োজন। আর ম্যাপিং ভালোভাবে বুঝতে হলে অবশ্যই সেট এবং রিলেশন জানা প্রয়োজন। সেজন্য আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে আসো, অথবা উপরের আই বাটনে ক্লিক করো, সেখান থেকে তোমরা সেট এবং রিলেশন ভালোভাবে বুঝে তারপর এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আর কথা না বলে চলো শুরু করি আজকের বিষয় নিয়ে আলোচনা। অপেক্ষক বা চিত্রণ অর্থাৎ ফাংশন অর ম্যাপিং। এই ফাংশন বিষয়টি আমি বুঝাবো, এখানে একটি সংজ্ঞা দেব, তার সাথে একটি উদাহরণ দেব, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এই ফাংশন বিষয়টা কি সেটা যদি তোমরা বুঝে যাও, সেটাই ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে এবং তার সাহায্যে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক তোমরা করে নিতে পারবে। এই জন্য এই পার্টটুকু মানে এই অংশটুকু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে প্রথমে আমি লিখছি যে মনে করি এ ও বি কমপক্ষে একটি পদ সমন্বিত দুটি সেট। তাহলে একটা পদ সমন্বিত দুটো সেট ধরলাম, একটা এ এবং বি, মানে এক কথায় এরা শূন্য সেট নয়, একাধিক পদ থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটা থাকবে, না হলে আমরা ম্যাপিংয়ের সংজ্ঞা দিতে পারবো না। এবার আমি আগে সংজ্ঞাটা লিখে দিই, লিখে তোমাদের বুঝাই বিষয়টা। সংজ্ঞাটা লিখে দিলাম, এবার তোমাদের বিষয়টা বুঝাচ্ছি যে এ ও বি দুটো সেট আছে। এবার নিয়ম সংজ্ঞাটা হচ্ছে, যদি এফ এমন একটি নির্দিষ্ট নিয়ম হয়, এফ ধরা হয়েছে কারণ এই যে ফাংশনের এফ মানে এফ ফাংশন হিসেবে ধরা হয়েছে, যে এই ফাংশনটা এমন একটা নির্দিষ্ট নিয়ম যা এ সেটের প্রত্যেকটি পদ এক্সের সঙ্গে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদ ওয়াইকে সংযুক্ত করে। মানে এ সেটে যতগুলো পদ আছে সবগুলোকে আমরা এক্স ধরলাম চলরাশি, তাহলে সেই সবগুলোই মানে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে প্রত্যেকটাই যদি আমরা ভাবি, তো প্রত্যেকটাই বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদের সঙ্গে যুক্ত করে। কে যুক্ত করে? এফ করে। একটার সঙ্গে যুক্ত করবে, দুটোর সঙ্গে বা তিনটার সঙ্গে যুক্ত করা চলবে না, সেই জন্য কেবলমাত্র কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে এ সেটের প্রত্যেকটাই পদ যদি কেবলমাত্র বি সেটের একটাই পদ ওয়াইকে মানে ওয়াইয়ের সঙ্গে সংযুক্ত করে, তবে ওই এফ নিয়মকে বি সেটে এ সেটের একটি অপেক্ষক বলা হয়। এই এফ নিয়মটাকেই তখন আমরা কি বলবো? অপেক্ষক বলবো। ঠিক আছে, তাহলে এটাকে প্রকাশ করবো এইভাবে যে এফ সাচ দ্যাট এক্স টু ওয়াই, কারণ এফ হচ্ছে একটা নিয়ম যেটা কি করছে, এ সেটের এলিমেন্ট এক্সকে যুক্ত করছে কার সাথে? বি সেটের এলিমেন্ট ওয়াই এর সঙ্গে। বুঝা গেছে? আচ্ছা, অথবা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি যে এফ সাচ দ্যাট এ টু বি, মানে এ সেটের এলিমেন্টের সঙ্গে যুক্ত করছে বি সেটের এলিমেন্টকে, সেট দিয়ে প্রকাশ করা হয়েছে, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার দেখো, আমরা এ সেটের এলিমেন্ট যেটা, এ সেটের এলিমেন্টকে কি করছি? পদকে কি দিয়ে প্রকাশ করি? এক্স দিয়ে, মানে এক্স এর জন্য এফ নিয়ম অনুসারে বি সেটের পদ এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। মানে এখানে যেটা বোঝাতে চাইলাম আমি, যে এ সেটের পদকে কি বলছি? এক্স ধরেছি, তাহলে সে তারপর এফ নিয়ম অনুযায়ী যদি এ সেটের পদ এক্স হয়, তাহলে বি সেটের পদ হয়ে যাবে এফ এক্স। কিন্তু আমরা এখানে কি বলেছি যে বি সেটের পদকে ওয়াই ধরেছি, তার মানে অ্যাকচুয়ালি তাহলে হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। বি সেটের যেটা পদ সেটা ওয়াই যদি হয়, আর আমরা এফ নিয়ম অনুযায়ী এক্স, এ সেটের পদ এক্স হলে বি সেটের পদ হয়ে যাচ্ছে এফ এক্স,
তাহলে এফ এক্সটাই তো বি সেটের পদ, আর এ ওয়াই তো বি সেটের পদ, তার মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, এবার আমরা জানবো এক্স কি আর এফ এক্স কি। দেখো এফ নিয়ম অনুযায়ী আমরা প্রথমে এখানে লিখে দেবো, এফ নিয়ম অনুযায়ী বা অনুসারে ওয়াই বা এফ এক্স যেটা, এই ওয়াই বা এফ এক্সকে কী বলে, এক্সের প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব বলতে যেটাকে আমরা বলি ইমেজ, এক্সের ইমেজ বলা হয়। আর এক্স যেটা, সেটাকে এক্সকে ওয়াই বা এফ এক্সের কী বলা হয়, প্রাকবিম্ব বলা হয়। এগুলো কাজে লাগবে, এগুলো মাথায় রাখতে হবে। প্রাকবিম্ব বলতে যেটাকে আমরা বলি প্রি ইমেজ। তাহলে এক কথায় এফ এক্সকে আমরা এক্সের প্রতিবিম্ব বলবো, আর এক্সকে এফ এক্সের প্রাকবিম্ব বলবো। এভাবে মাথায় রাখতে হবে, তাহলে মনে থাকবে। এবার আমরা জানবো যে এ যেটা, এ কে কী বলা হবে, ক্ষেত্র। এ বলতে এ সেট যেটা, সেটাকে বলবো আমরা ক্ষেত্র বা অঞ্চল। এটা রিলেশনও আমরা জেনেছি, অঞ্চল। আর বি সেট যেটা, সেটাকে আমরা বলবো উপ অঞ্চল বা উপক্ষেত্র। তাহলে ক্ষেত্র বা অঞ্চলকে আমরা কি বলি, ডোমেইন বলি, আর উপক্ষেত্রকে বলি আমরা কোডোমেন। আর একটা কি আছে, পাল্লা জানবো। পাল্লাটা হচ্ছে কি, যে এক্স এর প্রতিবিম্ব সমূহ, এক্সের প্রতিবিম্বকে এফ এক্স, এই যে এফ এক্সকে এক্সের প্রতিবিম্ব বলা হয়। তাহলে এই এফ এক্সটা হচ্ছে এক্সের প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব সমূহের সেট, মানে সবগুলো প্রতিবিম্বকে নিয়ে যদি আমি সেট বানিয়ে দিই, এভাবে সেট বানিয়ে দিলাম, এই সেটকেই আমরা কি বলবো, পাল্লা বলবো। কার, এফ অপেক্ষকের পাল্লা। এখানে লিখতে হবে এফ অপেক্ষকের পাল্লা, বা আমরা সেটাকে আমরা প্রসারও বলতে পারি। প্রসারকে বলা হয় বা রেঞ্জ। এভাবে মাথায় রাখতে হবে। তাহলে এই যে পাল্লা বা প্রসার, এইটাকে আবার অনেক সময় এ মানে যে সেট আছে, এ সেটের আমরা প্রতিবিম্ব সেটও বলতে পারি। অর্থাৎ এটাকে আমরা তখন প্রকাশ করব এফ অফ এ দ্বারা, যেহেতু এফ এর সেটের প্রতিবিম্ব। তাহলে এ সেটের প্রতিবিম্বটা কি, এফ এক্স পেলাম, এটা পেলাম। তাহলে এই প্রতিবিম্ব সেট এটাকে, অর্থাৎ মানে সাজ দ্যাট এক্সটা কোথায় থাকছে, এ সেটের মধ্যে থাকবে। তাহলে এই যে সেটটা পেলাম, এটাই হচ্ছে পাল্লা বা প্রসার। এটা মাথায় রাখতে হবে। এবার পাল্লা প্রসার এগুলো আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হবে। দেখো আমি একটা উদাহরণ ধরে নিলাম, যে একটা সেট আছে এ সেটে এলিমেন্টগুলো -1 -2, তারপরে 2, তারপরে 3। আর বি একটা সেট আছে যার এলিমেন্টগুলো ধরে নাও 1 2 5 10 আর একটা 17 ধরলাম। এবার একটা ফাংশান দেওয়া আছে, এ টু বি, এ সেট থেকে বি সেটে একটা ফাংশান যা এফ এক্স, এটা একটা নিয়ম, মানে এফ নিয়মটা, যেটা নিয়মটাকে ব্যাখ্যা করেছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা প্রদত্ত। উদাহরণটা বুঝো আর কি। এফ একটা নিয়ম যেটা এ থেকে বি এর সঙ্গে আছে আর কি রিলেটেড, কিন্তু এফ নিয়মটা কি সেটা এখানে বুঝাচ্ছে আবার। আচ্ছা, যেখানে এক্সটা বিলংস করছে এ এর মধ্যে আর ওয়াই বিলংস করছে বি এর মধ্যে, মানে এক্স বলতে এগুলো যেগুলো এ এর মধ্যে আছে, -1 -2 এগুলো, আর ওয়াই কার মধ্যে আছে, বি এর মধ্যে, এই যে 1 2 5 এগুলো। তাহলে এবার এই উদাহরণটাকে আমি বিশ্লেষণ করে দেখাই। এই নিয়ম অনুযায়ী যদি আমি লিখি যে এফ এক্স ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স বিলংস এ, মানে এ এর মধ্যে এক্সগুলো আছে, সেই এক্সগুলো যদি এখানে মানগুলো বসিয়ে দিই, এক্সের মান -1 -2 2 3, তাহলে দেখি যে এফ এক্সগুলো কী আছে। তাহলে এগুলোকে এক একটাকে কী বলা হয়, এক্স। এগুলো এক একটা যদি এক্স হয়, আর এগুলো এক একটাকে কী বলা হয়, এফ এক্স।
কারণ সেগুলো আমি জানলাম যে এফএক্স বলা হয়। আচ্ছা, তাহলে প্রথমে এক্স বসিয়ে এফএক্স আসছে কিনা, তাহলে প্রথমে আমরা কি করব, এক্সের জায়গায় -1 বসাই। তাহলে -1 বসালে এটা -1 এর স্কোয়ার প্লাস 1 মানে 2 হয়ে যাবে। তাহলে -1 আর এখানে কি আসলো, 2 আসলো। তার মানে -1 এর সঙ্গে 2 এর 2 সংযুক্ত আছে। এবার আমরা কি বসাবো, -2 যদি বসাই তাহলে কত পাবো, 5 পাবো, সরাসরি করে দিলাম। তারপর 2 বসালেও কত পাবো, 5 পাবো। তারপর f(3) যদি বসাই, এখানে যদি 3 বসাই তাহলে 9 + 1 মানে 10 পাবো। আচ্ছা, আর নাই কেউ এক্স, হয়ে গেল। তাহলে এইটাকে আমি এবার একটা ছক দিয়ে মানে বুঝাই, সেট দিয়ে, তাহলে আরও ক্লিয়ার হবে। এইটা ধরে নাও এ সেট আর এইটা হচ্ছে বি সেট। আচ্ছা, এবার বিষয়টা আমি এখানে দেখাচ্ছি যে এ সেটের সঙ্গে বি সেট একটা নিয়মে যুক্ত আছে, সেই নিয়মটার নামই হচ্ছে এফ। ঠিক আছে, এই এফ নিয়মটা কিভাবে যুক্ত আছে, এ সেটের পদগুলো আমি লিখি। এটা আছে, পদগুলো আছে -1, -2, তারপরে 2, তারপরে 3। আর এর পদগুলো হচ্ছে 1, তারপরে 2, 5, 10 আর 17। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বুঝাচ্ছি যে -1 যখন বসাচ্ছি এক্সের জায়গায়, তখন অ্যান্সারটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। তার মানে এর -1 যখন বসাচ্ছি তাহলে এই ঘরে 2 এর সাথে মিলছে, তার মানে এটার সাথে এই 2 এর সম্পর্কটা আছে। আর যখন -2 বসিয়েছি এক্সের জায়গায়, -2, তখন 5 এর সঙ্গে মিলছে। আর যখন 2 বসাচ্ছি +2 তখনও 5 এর সঙ্গে মিলছে। আর যখন 3 বসাচ্ছি তখন কার সাথে, 10 এর সাথে মিলছে, মানে 10 এর সাথে সংযুক্ত আছে। তার মানে এফ নিয়ম অনুযায়ী এরা সংযুক্ত। ঠিক আছে, তাহলে এখানে যেটা বুঝতে পারলাম, যেটা সংজ্ঞায় বলা হচ্ছিল যে এ সেটের প্রত্যেকটাই পদ, এখানে বলা ছিল এ সেটের প্রত্যেকটাই পদ বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত হবে। তাহলে সত্যি দেখো, প্রত্যেকটাই পদ কিন্তু বি সেটের একটা না একটা পদের সঙ্গে যুক্ত হয়েছে। 2 বা 3টে পদের সঙ্গে যুক্ত হবে না, একটার সাথেই হবে, একটার সাথেই হয়েছে। কিন্তু উল্টো দিক থেকে দেখি যদি 5 কিন্তু 2টো পদের সাথে যুক্ত আছে, তো উল্টো দিকটা আমাদের মানে এই সংজ্ঞা অনুযায়ী কোনো ফ্যাক্টর না, ওই দেখবো না, ভাববো না। আমরা শুধু দেখবো যে এর প্রত্যেকটা সেটই যুক্ত আছে কিনা, কিন্তু একটার সাথে যুক্ত আছে কিনা। ঠিক আছে, তাহলে এই যে এ সেটটা, এটাকে বলা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র বুঝে গেলাম। ঠিক আছে, কোনো একটা এলিমেন্ট যদি ফাঁকা থেকে যায়, সাপোজ এখানে 5 ছিল, 5 কারোর সঙ্গে যুক্ত হচ্ছে না, তাহলে কিন্তু এটা ফাংশনই নয়, অপেক্ষকই নয়। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টই যুক্ত হতে হবে। এবার এখানে যেটা দেখো, আমি বুঝতে পারলাম যে এই যে 2, 5, 10 এই 3জন শুধু যুক্ত আছে এ সেটের এলিমেন্টগুলোর সঙ্গে। তো এই 3জনই হচ্ছে এফএক্স, কারণ আমরা এক্স এর মান বসিয়ে যেগুলো পাচ্ছি সেটা কি, এফএক্স এর মান এখানে বসিয়ে। তাহলে এফএক্স এর মান 5, 2 আর 10, ওই জন্য এটা এফএক্স এর মান পেয়েছি। এই এফএক্সটাকে আমরা কি বলছি, পাল্লা। তাহলে এটাই হচ্ছে পাল্লা, এটা পাল্লা পেয়ে গেলাম। আর পুরো যে বি সেটটা আছে, এই বি সেটটা হচ্ছে উপক্ষেত্র, উপক্ষেত্র পেয়ে গেলাম। এবং এ সেটের সঙ্গে বি সেট এফ নিয়মে সংযুক্ত আছে। তাহলে এখানে -1 এর প্রতিবিম্বকে 2, -2 এর প্রতিবিম্ব 5, 2 এর প্রতিবিম্ব 5, 3 এর প্রতিবিম্ব 10। তাহলে এই যে এ সেটের প্রত্যেকটা প্রতিবিম্বের মানে প্রতিবিম্ব যতগুলো পেয়েছি ততগুলোকে নিয়ে ঘিরে যে সেটটা, সেটাই হচ্ছে পাল্লা। এটাই ওখানে বলা হয়েছে যে এ সেটের প্রত্যেকটা পদের প্রতিবিম্ব সমূহর সেট, কারণ এখানে 1 আর 17 এই প্রতিবিম্বর মধ্যে পড়ে না, এই সেটটাই পাল্লা। আর উল্টো দিক থেকে যদি বলি যে 2 এর প্রাকবিম্ব -1, 5 এর প্রাকবিম্ব 2টো মানে প্রি ইমেজ -2 আর 2। ঠিক আছে, তাহলে প্রি ইমেজ, ইমেজ তোমরা এখান থেকে বুঝে গেলে, পাল্লাওটা বুঝে গেলে, ক্ষেত্র এবং উপক্ষেত্র বুঝে গেছো। এবং এফ একটা নিয়ম, যে নিয়মের সাহায্যে এর এলিমেন্টগুলোর সাথে বি এর এলিমেন্ট সংযুক্ত রয়েছে। এই হচ্ছে ফাংশন বা ম্যাপিং। আশা করছি তোমরা এই ম্যাপিং বিষয়টা বুঝতে পেরেছো। এবার জানবো দুটি অপেক্ষকের বা চিত্রণের সমতা, যেটাকে আমরা বলি ইকুয়ালিটি অফ টু ফাংশনস অর ম্যাপিংস। দুটো অপেক্ষক আমরা ধরে নিলাম যে একটা অপেক্ষক হচ্ছে এফ আর একটা অপেক্ষক জি। তাহলে এই অপেক্ষক দুটোকে আমরা কখন সমান বলবো, মানে এক কথায় এরকম কখন বলবো যে এফ ইকুয়াল টু জি। তাহলে এফ ইকুয়াল টু জি হবে কখন,
এক নম্বর, দুটো শর্ত যদি সমান হয় তাহলে সমান হবে। আমি সংক্ষেপে এগুলো করে দিচ্ছি। একটা হচ্ছে যে এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এফ ফাংশনটা আর জি ফাংশনটা সমান। তার সাথে 2 নম্বর শর্ত দেখাতে হবে, সেটা কি, যে এক্স যদি এলিমেন্ট হয় বিলংস করে ডোমেনে, কার, এফ এর ডোমেনে বা জি এর ডোমেনে, যাই হোক, এটা লিখলাম ডি মানে ডোমেন অফ এফ, মানে এফ ফাংশনের যে ক্ষেত্র তার মধ্যে যদি একটা এলিমেন্টগুলো বা পদগুলো এক্স হয়, বা জি এর ক্ষেত্রে যদি ভাবি তাহলে জি ফাংশনের মানে ডোমেন যেটা ক্ষেত্রের মধ্যে যদি পদগুলো এক্স হয় তাহলে এর জন্য আমাকে কি হতে হবে, এফ এক্স সমান জি এক্স যদি সমান হয়। এফ এক্স মানে পাল্লা আর জি এক্স মানেও পাল্লা, মানে এফ ফাংশনের পাল্লা আর জি ফাংশনের পাল্লা দুটো যদি সমান হয় তাহলে আমরা, এবং তার সাথে এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র সমান হয় তাহলে বলবো যে এফ এবং জি সমান, আর নচেত আমরা বলবো যে এরা সমান নয়। তাহলে এটাই জাস্ট তোমরা মনে রাখবে যে দুজনের ক্ষেত্র সমান, দুজনের পাল্লা সমান, তাহলে সমান বলবো দুটোকে, আর নাহলে বলবো না। আচ্ছা, তারপরে চলে আসো ফাংশন অ্যাজ এ রিলেশন, মানে সম্বন্ধরূপে অপেক্ষক। আমরা কোন সম্বন্ধগুলোকে বা রিলেশনগুলোকে অপেক্ষক বলতে পারবো? কারণ আমরা জানি যে এ আর বি দুটো সেট যদি হয় তাহলে এই দুটো সেটের ক্রস প্রোডাক্ট করি যদি, তাহলে এই ক্রস প্রোডাক্টে যতগুলো আমরা এলিমেন্ট পাবো তার মানে এই এক কথায় এ ক্রস বি এর যতগুলো উপসেট পাবো সেই উপসেটগুলোর প্রত্যেকটাকে আমরা রিলেশন বলতে পারি। ঠিক আছে, তাহলে ধরে আমি একটা রিলেশন পেলাম এফ, তাহলে আমি এই এফ রিলেশনকে কি অপেক্ষক বলতে পারবো? প্রত্যেকটা রিলেশনকে কিন্তু অপেক্ষক বলা যাবে না, কিছু রিলেশন অপেক্ষক হবে, কিছু হবে না। তাহলে কখন অপেক্ষক হবে? তাহলে এফ রিলেশনকে আমরা বি সেটে, মানে এখানে কি ছিল রিলেশনটা, এ সেটে বি সেটে, না এ সেট থেকে বি সেটে রিলেশন, আর এই রিলেশনটাকে আমাকে দেখাতে হবে বি সেটে এ সেটের অপেক্ষক। তাহলে এ সেটের অপেক্ষক হবে যদি, এক নম্বর, আমি সংক্ষেপে শুধু বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, তোমরা সুরেন্দ্রনাথ দের বইয়ে দেখো সুন্দরভাবে দেওয়া আছে, সেখান থেকে বুঝে নাও, মানে পড়ে নাও, এখান থেকে বুঝে নাও। এক নম্বর হতে হবে যে এফ এর ক্ষেত্র হতে হবে, কাকে, ক্ষেত্র এ হতে হবে, এটা হতে হবে। আর 2 নম্বর হতে হবে যেটা, সেটা হচ্ছে যে ধরে নাও এক্স কমা ওয়াই যদি বিলংস করে এফ এর মধ্যে, এবং এক্স কমা জেড যদি বিলংস করে এফ এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট, তাহলে সেটা ইমপ্লাই করবে যে ওয়াই ইকুয়াল টু জেড। এর মানে কি বুঝলাম? এর মানে বুঝলাম যে এফ এর অন্তর্গত মানে এফ এর ভিতরে দুটি ভিন্ন মানে আলাদা ক্রমিত জোড়ের প্রথম স্থানাঙ্ক একই হবে না। এর মানেটা তাই, মানে দেখো এটা একটা ক্রমিত জোড়, এটা একটা ক্রমিত জোড়, দেখো প্রথমটা এক্স, এরও প্রথমটা এক্স একই, তাহলে যদি দুটো একই হয় তাহলে ওয়াই আর জেডও একই হবে। তার মানে কি, এই দুটো একই হয়ে যাচ্ছে, একটাই হয়ে যাচ্ছে, তার মানে ভিন্ন ধরলেও একই হয়ে যাচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এফ এর অন্তর্গত দুটি ভিন্ন ক্রমিত জোড়ও যদি ধরি তো তাদের প্রথম স্থানাঙ্ক একই ধরা যাবে না, কারণ একই ধরলে কি হবে, পুরো জোড়টাই তো একই হয়ে যাচ্ছে, তার মানে ভিন্ন আর থাকছে না। এটা বিষয়টা এখানে বোঝায়। আমি যে উদাহরণটা এর আগে দিয়েছিলাম যে দুটো সেট, একটা এ যার মধ্যে 1 -1 -2 তারপর 2 3 এই এলিমেন্টগুলো ছিল, যে উদাহরণটা দিলাম তোমাদের, আর একটা ছিল এটা বি সেট যার মধ্যে 1 2 তারপর কত 5 10 17 ছিল। তাহলে আমি যেটা ওখানে দেখিয়েছিলাম যে কার সাথে কার সম্পর্ক আছে, 1 এর সাথে 2 এর সম্পর্ক আছে, তারপর 2 এর সাথে 5 এর সম্পর্ক -2 এর সাথে, আর 2 এর সাথে 5 এর সম্পর্ক 3 এর সঙ্গে 10 এর সম্পর্ক ছিল। তাহলে এরা যুক্ত ছিল একটা নিয়মে, কি নিয়মে, এফ নিয়মে। ঠিক আছে, তাহলে এই এফ নিয়মে যদি যুক্ত থাকে তাহলে এই যে এফ, এটাকে যদি সেট আকারে প্রকাশ করি, তাহলে এই সেট আকারে যদি প্রকাশ করি তাহলে ক্রমিত জোড়গুলো কি পাবো, -1 এর সঙ্গে কে সম্পর্ক মানে যুক্ত আছে 2, তাহলে -1, 2 এটা একটা সম্পর্ক, মানে এ পাবো ক্রমিত জোড়। তারপরে -2 এর সঙ্গে 5, তারপরে 2 এর সঙ্গে দেখো 5, তারপরে 3 এর সঙ্গে 10, এই কটা নিয়ে একটা সেট পেলাম, এটা হচ্ছে এফ।
ফাংশনকে আমরা সেট রূপে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যেটা পেলাম সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা যে প্রত্যেকটা ক্রমিত জোড়ের দেখো দ্বিতীয় পদ 5 5 একই হয়ে গেছে, কিন্তু প্রথম পদ কিন্তু একই হবে না। দেখো প্রথম পদ কোনো ভিন্ন, সবাই তো ভিন্ন, কিন্তু ভিন্ন হতে গেলে প্রথমটা কোনো মতেই একই হওয়া যাবে না, সেটাই এখানে বোঝাতে চেয়েছি আমি। ঠিক আছে, দ্বিতীয়টা একই হতে পারে কিন্তু প্রথমটা একই হবে না। ঠিক আছে, তাহলে এটা যদি হয় এবং এফ এর ক্ষেত্রে এ হয়, তাহলে ওই সব রিলেশনকে আমরা কি বলতে পারবো, মানে অপেক্ষক বলতে পারবো। তাছাড়া অন্য সব রিলেশনকে কিন্তু অপেক্ষক বলতে পারবো না। তাহলে আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা চলে যাব অনুশীলনের অঙ্কতে। চলে আসলাম প্রশ্নমালার 2বির প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনায়। এখানে সম্বন্ধ অপেক্ষক অর্থাৎ ম্যাপিং বা ফাংশনের এমসিকিউ প্রশ্নগুলো আমি লিখেছি। 1 নম্বর প্রশ্ন দেখো, মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং ফাংশনটা দেওয়া আছে কি যে এফ সাচ দ্যাট আর টু আর। প্রথম আরটা হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় আরটা হচ্ছে কোডোমেন। এই অপেক্ষকটা হচ্ছে কি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। ঠিক আছে, মানে নিয়মটা বলে দিয়েছে যে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দ্বারা সংজ্ঞাত, যেখানে এক্স বিলংস করছে আর এর মধ্যে, মানে এক্সগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার। তাহলে এফ এর পাল্লা কত হবে? এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে আমি সহজভাবে ব্যাপারটা দেখাই। এটা হচ্ছে সাইন এক্স, তা আমরা অটোমেটিক ত্রিকোণমিতিতে জেনেছি সেটা হচ্ছে যে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন এক্স লেস দেন অর ইকুয়াল টু 1। সাইন এক্সের ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে ফর অল এক্স বিলংস আর। এক্সের মান যে কোনো রিয়েল নাম্বার হোক না কেন, সাইন এক্সের মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে এইটার থেকে আমরা লিখতে পারি যে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন এক্স মানে কি, সাইন এক্স মানে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানটা যেটা পেলাম এফ এক্সের মানটা কত পেলাম, -1 থেকে 1 এর মধ্যে পেলাম। তাহলে এই যে -1 থেকে 1 এই ভ্যালুটাও কি রিয়েল নাম্বার। তাহলে -1 থেকে 1 এর মধ্যে যত ভ্যালু আছে সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এফ এক্সটাও বিলংস করছে কোথায়, রিয়েল নাম্বারের মধ্যে। তাহলে এই এফ এক্সটাই তো হচ্ছে পাল্লা। তাহলে পাল্লার মানটা আমরা পাচ্ছি -1 থেকে 1 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে রিয়েল নাম্বার সবগুলোকে নিয়ে যে সেট, সেটাই হচ্ছে পাল্লা। তাহলে এফ এর পাল্লা আমরা লিখবো কোনটার সঙ্গে মিলছে, -1 থেকে 1 এর মধ্যে, মানে এই দেখো অপশন ডি, যে পাল্লাটা হচ্ছে এফ এক্স সাচ দ্যাট এফ এক্সটা কেমন, এফ এক্সের মানটা -1 থেকে 1 এর মধ্যে এবং এফ এক্স যেটা সেটাও রিয়েল নাম্বার। তার মানে সেই রিয়েল নাম্বার বলতে এই দ্বিতীয় আর এর মধ্যে এফ এক্সটা পড়ছে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে বলছে কোনো মানে নিচের কোন বিবৃতিটি সত্য। তাহলে আগে বিবৃতিগুলো আমরা পড়ি। অপশন এ, এফ এক্স নিয়ম বলতে ফাংশনের কথা বলছে, যেটা এন এর প্রত্যেকটি পদকে, এন বলতে এখানে ন্যাচারাল নাম্বারের সেট যার মধ্যে ন্যাচারাল সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যাগুলো, তাহলে এই প্রত্যেকটি পদকে তার নিজের পদের সঙ্গে সংযুক্ত করে। তাহলে এফ এক্স কে এন সেটে ওই একই সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হয়, মানে অপেক্ষক বলা যাবে, মানে এফ এক্সকে একটাকে অপেক্ষক বলা যাবে। তাহলে দেখো এখানে কিন্তু উল্লেখ করেনি, এখানে বলে দিয়েছে যে এন এর প্রত্যেকটা পদ তার নিজের পদের সঙ্গে সংযুক্ত করে, মানে এইরকম যে এফ সাচ দ্যাট এন টু এন, মানে ন্যাচারাল নাম্বার সেট এর প্রত্যেকটা পদ এর প্রত্যেকটা পদের সঙ্গে যুক্ত করে, কিন্তু মানে দুটো পদের সঙ্গে যুক্ত করে না এই কথাটা বলেনি। কারণ এখানকার প্রত্যেকটা পদ দেখা গেলো কোনো একটা পদ এখানকার এন এর দুটো পদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে তো সেখানে অপেক্ষক হবে না, সেটা এখানে উল্লেখ নাই, সেই জন্য এটাকে আমরা অ্যান্সার ধরবো না। তো অপশন বিটা বেটার, সেই জন্য অপশন বি এ চলে যাব। বিটা কি বলেছে যে এফ সাচ দ্যাট এ টু বি দ্বারা বি সেটে একটি অপেক্ষক সংজ্ঞাত হলে এ সেটের একটি পদকে বি সেটের দুটি বিভিন্ন পদের সঙ্গে সংযুক্ত করা যায় না। আমরা কি জানি যে এ সেটে একটা পদ বি সেটের একটা পদের সঙ্গে সংযুক্ত হয়, তার মানে বি সেটের দুটো পদের সঙ্গে সংযুক্ত করাই যাবে না। তাহলে এটাই হবে অ্যান্সার অপশন বি। আর এখানে সেই অপশানটা উল্লেখ নাই, সেই জন্য আমরা এটাকে অ্যান্সার ধরবো না। অপশান সিটা কি বলেছে, এ সেটে দেখো 2, 3, 4 এলিমেন্ট আছে, বি সেটে 1, 2, 5 আর R1 একটা সম্বন্ধ এখানে বলেছে যেটা হচ্ছে 2, 1 এবং 4, 1, 4, 5 এর। তো এইটাকে কি আমরা সম্বন্ধ মানে সম্বন্ধ থেকে এটাকে কি অপেক্ষক বলতে পারবো? তাহলে এখানে দেখে নাও, এখানকার 2 এর সঙ্গে সম্পর্ক আছে কত, 1 এর, ঠিক আছে। তারপরে আছে 5 এর সঙ্গে, 4 এর সঙ্গে আছে 5 এর।
তাহলে এই যে 3 মাঝখানে আছে, এই 3-এর সঙ্গে বি এর কাউরি যুক্ত আছে? কেউ সম্পর্কে যুক্ত আছে? কেউ নেই। কিন্তু আমরা অপেক্ষকে কি জানি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকেই বি এর একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত করতেই হবে, তো নাই, সেই জন্য এটা অ্যান্সার হবে না। অপশন ডি, এখানেও দেখো যে 2 এর সঙ্গে 1 সংযুক্ত আছে, 2 এর সঙ্গে 1, তারপরে 3 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 4, তারপরে 4 এর সঙ্গে 5, 4 এর সঙ্গে 5, তারপর আবার 3 এর সঙ্গে 2, এই 3 এর সঙ্গে আবার 2, তাহলে এই 3 দুইবার বি এর এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তাহলে আমরা কি জানি অপেক্ষকের ক্ষেত্রে যে এ সেটের একই এলিমেন্ট দুইবার সংযুক্ত হবে না, ঠিক আছে, একবারই থাকবে। তাহলে অপশান ডিও হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। এবার প্রশ্ন 3 এবং 4 আমি লিখেছি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এ একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4 এবং জেড পূর্ণ সংখ্যা সমূহের একটা সেট। যদি এফ সাচ দ্যাট এ টু জেড অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 দ্বারা সংগত হয়। এফ এই অপেক্ষকটা, এই যে নিয়মটা আছে এফ এক্স ইকুয়াল টু এই মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 এই দ্বারা সংগত হয়, তবে নিচের কোনটি 2 এর প্রাকবিম্ব হবে? তাহলে 2 এর প্রাকবিম্ব বের করতে হবে। তো 2টা কোথায় আছে? এখানে আমার কাছে একটা সেট আছে এ, একটা সেট এ আছে আর একটা সেট জেড। তাহলে 2 জেডের মধ্যে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 2 মানে যে পূর্ণ সংখ্যাটা, তার প্রাকবিম্ব কোথায় পাবো? এই এ এর মধ্যে আছে। তাহলে এ এর মধ্যে কোন অ্যান্সারটা 2 এর প্রাকবিম্ব হবে? ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে নিয়মটা যেটা শর্তটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 বসালাম। বসানোর পরে আমরা এবার এর যে এলিমেন্টগুলো আছে একে একে বসাই, দেখব যে 2 কখন আসছে। তাহলে প্রথমে আমি এফ অফ এক্সের জায়গায় 0 বসালাম, তাহলে এখানে 0 স্কোয়ার মাইনাস 5x প্লাস না 5 না ইন্টু 0 প্লাস 2, তাহলে এটা কত হবে? শুধু 2 হবে। তাহলে দেখো আমাকে 2 এর প্রাকবিম্ব বের করতে বলা হয়েছে, তো 2 কিন্তু চলে এসছে। তাহলে 0-র প্রতিবিম্ব 2 আর 2 এর প্রাকবিম্ব 0, তাহলে অ্যান্সার প্রথমেই পেয়ে গেছি যখন, তার দরকার নাই বের করার। তাহলে 2 এর প্রাকবিম্ব আমরা যেটা পেলাম অপশান ডি 0। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে একই রকম প্রশ্ন, এখানে প্রাকবিম্ব বের করতে বলেছিল আর এখানে প্রতিবিম্ব বের করব। তাহলে এ একটা সেট যার এলিমেন্ট -2, 1, 0, -1, বি একটা সেট যার এলিমেন্ট -6, -5, -3, 0 এবং এফ সাচ দ্যাট এ টু বি, এই চিত্রণটা এটা একটা চিত্রণ মানে ম্যাপিং, যেটা এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস x মাইনাস 6 দ্বারা সংগত। তাহলে আমাকে নিচের কোনটি -2 এর প্রতিবিম্ব হবে? তাহলে -2 কোথায় আছে? এ এর মধ্যে আছে। এর প্রতিবিম্বটা কোথায় পাবো? বি এর ঘরের কাউকে পাবো। তাহলে বি এর ঘরের কোনটা উত্তর হবে? তাহলে আমি এখানে কি করব, প্রথমে যে শর্তটা আছে এফ এক্স, এটাকে আমরা লিখে নেব যে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 6। তাহলে আমরা কি করব, x এর জায়গায় কি বসাবো? -2 বসাবো, যেহেতু -2 এর প্রতিবিম্ব বের করতে বলেছে। তাহলে -2 বসালাম, তাহলে 2 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস -2 মাইনাস 6, তাহলে এটা 4, 4 2 8, এটা -2 মাইনাস 6, তাহলে কত হবে অ্যান্সার? 0। তাহলে -2 এর প্রতিবিম্ব এখানে কোনটা হচ্ছে? এই 0টা হচ্ছে, তাহলে এটা হবে 0। তাহলে অ্যান্সারটা যেটা পেলাম সেটা অপশন এ। 5 নম্বর প্রশ্ন, পূর্ণ সংখ্যা সমূহের সেট একটা ধরা হয়েছে জেড এবং এফ সাচ দ্যাট জেড টু জেড চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 দ্বারা সংগত। তাহলে নিচের কোন সেটটি এক্স সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 3 সেটের সমান হবে? মানে এখানে দেখো এফ এক্স ইকুয়াল টু 3, তার মানে এক্স এর মান কত বসালে এফ এক্স ইকুয়াল টু 3 হবে, মানে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে যে এফ এক্সটা দেওয়া আছে 2x মাইনাস 1, তাহলে এফ এক্স ইকুয়াল টু 3 আমি বের করবো কী করে? তাহলে এক্স এর মান আমাকে কিছু একটা বসাতে হবে যাতে আমার এই ভ্যালুটা 3 আসে এবং সেই মানটা এই জেড এর মধ্যে থাকে। তাহলে জেড এর মধ্যে এই পূর্ণ সংখ্যা যে কোনো বসাতে পারি। তাহলে আমরা আইডিয়া করে বসালাম, এখানে বসালাম 2, তাহলে 2 বসালাম পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কত হবে? 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করে করলাম কত? 3। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় 2 বসালাম বলে এটা 3 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 2 সাচ দ্যাট এফ অফ 2 ইকুয়াল টু 3। তাহলে এটা মিলছে কার সঙ্গে? এই 2 অ্যান্সারটা, তাহলে এই মিলছে অপশান ডি এর সাথে। তাহলে অপশান ডিটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করব।
চলে আসলাম অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায়। আমি 2 নম্বর প্রশ্ন লিখেছি। 1 নম্বর প্রশ্নে অপেক্ষক কি এবং পাল্লা ক্ষেত্র কি, এগুলো আমি অলরেডি ভিডিওর প্রথমে আলোচনা করেছি, সেখানে দেখে নাও, অথবা সুরেন্দ্রনাথদের বই থেকে সুন্দরভাবে তোমরা লিখে নিতে পারো, বোঝার জন্য ভিডিওটা দেখো। 2 নম্বর প্রশ্নটা লিখেছি আমি যে একটি অপেক্ষক ও একটি সম্বন্ধের মধ্যে পার্থক্য কি। তারপর বলেছে সব সম্বন্ধই কি চিত্রণ। তাহলে আমি প্রথমে পার্থক্যটা লিখব, তার আগে আমি ধরে নেব যে ধরি এ ও বি দুটি সেট যা শূন্য সেট নয়। তাহলে দুটো সেট এমন ধরলাম যে দুটো কিন্তু শূন্য সেট হবে না, কমপক্ষে এদের একটা এলিমেন্ট আছে বা তার বেশি থাকতে পারে। তাহলে এরকম শূন্য সেট ধরার পর এবার প্রথমে আমি অপেক্ষক ও সম্বন্ধের একটা পার্থক্য লিখব, আর 2 নম্বর লিখব সব সম্বন্ধই কি চিত্রণ, সব সম্বন্ধই চিত্রণ নয়, সেটা আমি লিখব। তো আমি এখানে পুরো লিখে তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে আমি লিখে দিলাম 1 নম্বর, আমি একটা পার্থক্য দিয়েছি যে সম্বন্ধের ক্ষেত্রে এ সেটের যে কোনো পদ বি সেটের একটি বা একাধিক পদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। যখন আমরা রিলেশনের জানবো তখন এ সেটের যে কোনো পদ বি সেটের মানে একটা পদের সাথে যুক্ত হতে পারে বা বি সেটের 2-3টা পদের সঙ্গে যুক্ত হতে পারে। আর চিত্রণের ক্ষেত্রে এ সেটের প্রত্যেক পদ বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদের সঙ্গে যুক্ত হবে, মানে এ সেটের প্রত্যেকটা পদই বি সেটের শুধু একটা পদের সঙ্গে যুক্ত হবে, তাহলে সেটা চিত্রণ। আর সম্বন্ধের ক্ষেত্রে কি হবে, একটা পদের সঙ্গে যুক্ত হতে পারে বা একাধিক পদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই পার্থক্যটা রয়েছে। আর 2 নম্বর বলেছে যে সব সম্বন্ধে কি চিত্রণ, আমি বলেছি না, কারণ এ সেটের কোনো পদ বি সেটের 2 বা ততোধিক পদের সঙ্গে যুক্ত যদি হয়ে যায় তাহলে ওটা হয়ে গেল রিলেশন, মানে সম্বন্ধ হয়ে গেল। কিন্তু 2 বা ততোধিক পদের সঙ্গে যুক্ত হলে সেটা কি এখানে জানলাম, সেটা চিত্রণ নয়। সেই জন্য লিখেছি যে সেটি একটি সম্বন্ধ কিন্তু চিত্রণ নয়, সেই জন্য এটা 2 নম্বরটা হবে না। 3 নম্বর প্রশ্ন এফ সাচ দ্যাট আর টু আর, আর বলতে রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে একটা অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত, সেটা বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 1 হবে কখন, যখন এক্স বিলংস টু কিউ। কিউ হচ্ছে এখানে একটা রেশনাল নাম্বারের সেট, মানে মূলদ সংখ্যার সেট। তাহলে এক্সগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর -1 হবে যখন এক্স ডাজ নট বিলংস টু কিউ, বলতে ডাজ নট বিলং টু কিউ বলতে এক কথায় মূলদ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা নয় যেগুলো, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। তার মানে এখানে বোঝাচ্ছে এক্স যখন অমূলদ সংখ্যা হবে তখন এফ এক্সের মান -1 হবে, আর এক্স যখন মূলদ সংখ্যা হবে তখন এফ এক্সের মান 1 হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা 1 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, বলেছে এফ অফ 2, তারপর এফ অফ √2, এফ অফ পাই, এফ অফ 2.23 উপর পৌনঃপুনিক আছে, তারপর এফ অফ ই, এগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে এফ অফ টি যদি নির্ণয় করি, তাহলে এফ অফ 2 সমান এখান থেকে কি পাবো আমরা, কোনটা লিখবো 1 না -1, এখানে অ্যান্সার শুধু 1 বা -1 এই দুটোর মধ্যে একটাই হবে। তাহলে 2টা দেখতে হবে, 2টা রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার মূলদ সংখ্যা। তাহলে 2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে না উত্তর হবে 1, সরাসরি 1 বসিয়ে দেবো, কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। তারপর এফ অফ √2, তাহলে √2টা আমরা কি জানি অমূলদ সংখ্যা, তার মানে অ্যান্সার হবে -2 -1। আর তারপরে আছে এফ অফ পাই, পাইটা কি অমূলদ সংখ্যা, তাহলে অ্যান্সার হবে -1। তারপরে আছে এফ অফ 2.23 এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, এটাও হচ্ছে মূলদ সংখ্যা, এগুলো ক্লাস 9-এ আমরা মূলদ সংখ্যা জেনেছি, তাহলে এর অ্যান্সার হবে 1। আর এফ অফ ইটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে তার অ্যান্সার হবে -1। তাহলে নির্ণয় হয়ে গেল, এগুলো আমরা সরাসরি বসিয়ে দেবো। এবার 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে যে এফ এর পাল্লা। তাহলে এফ এর পাল্লা আমরা কিভাবে নির্ণয় করব, এফ এর পাল্লা, তাহলে এফ এর পাল্লার আমরা যে সংজ্ঞাটা আমরা জানি আর কি, ফর্মুলাটা, সেটা হচ্ছে এফ এক্স সাচ দ্যাট এফ এক্সটা বিলংস করবে কার মধ্যে, আর এর মধ্যে। কারণ এখানে যদি আমি দেখাই দুটো সেট, যে এটা একটা সেট যেটা হচ্ছে আর এর সেট, আর একটা সেট হচ্ছে আর এর, চিত্রণ দিয়ে দেখাচ্ছি, এটা নিয়ম হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এখানে আছে তোমার এক্স, ঠিক আছে, আর এখানে থাকবে এফ এক্স। তাহলে এক্স এর পাল্লাগুলো কোথায় আছে, এই আর এর মধ্যে আছে, পাবো এফ এক্স এর মান কি কি আছে। তাই এফ এক্স এর মান এখানে মাত্র দুটো আছে, একটা 1 আর একটা -1। তাহলে আমরা এফ এক্স এর মান একটা 1 পাবো আর একটা -1 পাবো। এখানে এফ এক্স বিলংস টু 4 এর মধ্যে কেন আমরা এখানে দিয়ে দিতে পারি, যেহেতু
এফ সাজ দ্যাট আর টু আর, এটা অপেক্ষক দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, শুধু এফএক্স এর মান দুটোই হচ্ছে পাল্লা। এবার আমরা 3 নম্বরে চলে আসি। 3 নম্বর বলছে যে 1 এবং -1 এর প্রাকবিম্ব সমূহ নির্ণয় করো। তাহলে প্রথমে লিখতে হবে 1 এর প্রাকবিম্ব সমূহ, এটা বের করতে হবে, আর একটা -1 এর প্রাকবিম্ব সমূহ বের করব আমরা। তাহলে 1 এর প্রাকবিম্ব সমূহ কি হবে? এখানে আছে কি, একটা 1 আছে আর একটা -1 আছে এফএক্স এর মান। তাহলে 1 কখন পাই আমরা? যদি এক্সটা কার মধ্যে থাকে? কিউ এর মধ্যে থাকে। আর -1 কখন পাবো? যদি এক্সটা কিউ এর মধ্যে না থাকে, মানে অমূলদ সংখ্যা হয়। তাহলে কিউ এর মধ্যে থাকা মানে মূলদ সংখ্যা। তাহলে 1 এর প্রাকবিম্ব কি হবে? মূলদ সংখ্যা যতগুলো আছে সেগুলো প্রাকবিম্ব, মানে এফএক্স এর প্রাকবিম্ব হচ্ছে এক্স। তাহলে এক্স গুলো কি? এক্স গুলো বলেছে মূলদ সংখ্যা। তাহলে আমরা লিখব মূলদ সংখ্যা সমূহের সেট। মূলদ সংখ্যা সমূহের সেট, মূলদ সংখ্যা যতগুলো আছে তাদের সেটটাই হচ্ছে 1 এর প্রাকবিম্ব। আর -1 এর প্রাকবিম্ব, -1 এরও প্রাকবিম্ব এক্স, কিন্তু -1 কখন হয়? যখন এক্সটা অমূলদ হয়। তাহলে এখানে লিখব অমূলদ সংখ্যা সমূহের সেট, অমূলদ সংখ্যা সমূহের সেট। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 1 এর প্রাকবিম্ব সমূহ হচ্ছে মূলদ সংখ্যা সমূহের সেট, আর -1 এর প্রাকবিম্ব সমূহ হচ্ছে অমূলদ সংখ্যা সমূহের সেট। 4 নম্বর প্রশ্ন, এখানে দেখো বলেছে যে ক্ষেত্রে fx 3x² - 2x এবং gx = 9x - 6, এই fx এবং gx এই অপেক্ষক দুটি সমান তা নির্ণয় করো। মানে ক্ষেত্রটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে fx = gx। এবার আমি fx এর মান বসাই 3x² - 2x, আর gx এর মান 9x - 6। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x বের করব। তাহলে ক্ষেত্রটা আমরা পেয়ে যাব। তাহলে বাম দিকে নিয়ে আসি সবাইকে, -2x - 9x +6 = 0। আচ্ছা, এখান থেকে যদি আমি সরাসরি কমন নিই দুটো করে, তো এখান থেকে আমি কমন নিলাম x, তাহলে থাকবে 3x - 2, আর এখান থেকে 3 কমন নিলাম, তাহলে এখানেও থাকবে 3x - 2। এবার 3x - 2 কে কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো x - 3 = 0। তাহলে এখান থেকে আমরা লিখবো যে হয় 3x - 2 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো x = 2/3, আর x - 3 = 0, এখান থেকে পাবো x = 3। তাহলে আমরা যে সেটটা পেলাম, একটা 2/3 পেলাম আর একটা 3 পেলাম, এটার একটা সেট পেলাম। তাহলে এই যে x এর মান দুটো পেলাম, এই দুটো নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাই হচ্ছে ক্ষেত্র। তাহলে আমরা লিখব নির্ণেয় ক্ষেত্র, নির্ণেয় ক্ষেত্র হচ্ছে 2/3, 3। এটাই হচ্ছে অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, দুটি অপেক্ষক f এবং g নিম্নরূপে সংজ্ঞাত। fটা কি বলেছে? যে r - 2 to r, মানে r to r একটা অপেক্ষক, কিন্তু এই যে ডোমেন rটা আছে সেখানে 2 বাদ দিয়ে, ঠিক আছে? যেখানে fx সমান দেওয়া আছে x² - 4/x - 2, এবং g such that r to r, যেখানে gx সমান দেওয়া আছে x + 2। তাহলে f সমান g কিনা যুক্তি সহ বলো, f এবং g সমান কিনা অপেক্ষক দুটো। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে fx = x² - 4/x - 2। উপরে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে পাবো x + 2/x x - 2 একটা, আর নিচে x - 2। এটা যদি আমরা কেটে দিই তাহলে পাচ্ছি x + 2। x + 2 বলতে g of x। তাহলে fx সমান gx এটা সম্ভব হলো ফর অল x বিলংস আর শুধু 2 বাদ দিয়ে। কিন্তু আমরা বলবো যে f এর ক্ষেত্রটা কি? f এর ক্ষেত্র হচ্ছে r 2 বাদ দিয়ে, আর g এর ক্ষেত্র হচ্ছে শুধু r। তাহলে দুজনের ক্ষেত্রটা কি? সমান নয়। তাহলে f এবং g এর যদি ক্ষেত্র সমান না হয় তাহলে f এবং g এই দুটো সমান নয়। এইভাবে তোমরা যুক্তি দেবে। হয়ে গেল অ্যান্সার। চলে আসলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনায়। 1 নম্বর প্রশ্ন আমি লিখেছি, এ একটা সেট যার এলিমেন্ট -1 -2 1 2, এবং বি সেট যার এলিমেন্ট 3 4 5 6 7, এবং 3টি নিয়ম f g h এখানে দেওয়া আছে।
এই নিম্নলিখিতভাবে এই তিনটি নিয়ম এ সেটের পদগুলিকে বি সেটের পদগুলোর সঙ্গে সংযুক্ত করে। সেই নিয়মগুলো কি দেওয়া আছে, এফ অফ -1 সমান 4, এফ অফ -2 সমান 7, এফ অফ 2 সমান 5, এফ অফ -1 সমান 6, এভাবে দেওয়া আছে। যাই হোক, প্রশ্ন তোমরা দেখে নাও। এবার বলেছে আমাকে প্রমাণ করো যে এফ ও জি দ্বারা কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না, কিন্তু এইচ দ্বারা অপেক্ষক সংজ্ঞাত হয়। তাহলে এই এফ দ্বারা জি দ্বারা হয় না কেন আমাকে দেখাতে হবে। তাহলে এফ নিয়মের ক্ষেত্রে যদি আমরা বলি যে এফ নিয়মের ক্ষেত্রে দেখি কি আছে, এফ এর মধ্যে এ সেটা কি আছে, -1 -2 1 আর 2। তাহলে দেখো এফ অফ -1 নিয়েছে, সেটা সমান পেয়েছি 4 পেয়েছি। তারপরে এফ অফ -2 যখন নিয়েছি সেটা সমান আমরা পেয়েছি 7, আর এফ অফ 2 যখন নিয়েছি সেটা সমান 5 পেয়েছি। তারপর আরেকটা পদ আছে যেটা f1, তার কিন্তু সেই 1টা কার সাথে যুক্ত সেটা কিন্তু এখানে নেই। তাহলে আমরা বলবো যে এফ নিয়মের ক্ষেত্রে এ সেটের এক পদটি বি সেটের কোনো পদের সঙ্গে সংযুক্ত নয়। তাহলে আমরা জানি যে এ সেটের প্রত্যেকটাই পদ বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত হতে হবে, সংযুক্ত নয়। তাহলে আমরা লিখব যে এফ নিয়মটি অপেক্ষক নয়। তাহলে অতএব এফ নিয়মটি অপেক্ষক নয়, কারণ দিয়ে দিলাম এবং অপেক্ষক নয় বলে দিলাম। এবার আমরা চলে আসবো জি নিয়মের ক্ষেত্রে। জি নিয়মের ক্ষেত্রে কি দেখি, এফ অফ -1 সমান 6, এফ অফ -2 সমান 7, এফ অফ জি অফ 1 সমান 3, তারপর 2 5, এফ অফ এখানে দেখো, এখানে আমরা পেয়ে গেছি যে জি অফ 1 সমান 2, আবার জি অফ 1 সমান 4। তাহলে জি অফ 1 বলতে কোথায় আছে, এ সেটের 1 পদটি কোথায় 3 এবং 4, বি সেটের 3 এবং 4 এই দুটো পদের সঙ্গে যুক্ত আছে এই নিয়ম অনুযায়ী। তাহলে দুটো পদের সঙ্গে যুক্ত থাকলে কি হয়, সেটাই অপেক্ষক নয়। তাহলে আমরা বলি যে এ সেটের এক পদটি বি সেটের দুটি পদ 3 ও 4 এর সঙ্গে সংযুক্ত। তাহলে অতএব জি নিয়মটি অপেক্ষক নয়। তাহলে এটাও অপেক্ষক নয় হয়ে গেল। আমরা জানি যে এ সেটের একটা পদ বি সেটের একটা পদের সঙ্গে সংযুক্ত হতে হবে, কিন্তু এটা দুটো পদের সঙ্গে সংযুক্ত আছে, সেজন্য নয়। এবার চলে আসবো আমরা এইচে। তাহলে লিখবো আমরা এইচ নিয়মের ক্ষেত্রে, এইচ নিয়মের ক্ষেত্রে কি বলেছে, দেখো এইচ অফ -1, তারপর এইচ অফ -2, তারপরে এইচ অফ 1, তারপরে এইচ অফ 2, প্রত্যেকটাকে যুক্ত করেছে। তাহলে আমরা এখানে লিখব যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত। তাহলে বি সেটকে আমরা বলবো এইচ নিয়মটি তাহলে কি হচ্ছে, একটি চিত্রণ বা অপেক্ষক। এটা এইচ নিয়মটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, ধরে নাও এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে এখানে আছে -1 -2 1 2, আর এখানে আছে 3 4 5 6 7। তাহলে দেখো -1টা যুক্ত আছে 3-এর সাথে, এটা 3-এর সাথে আছে, আর -2টা 6-এর সাথে আছে এইভাবে, আর 1টা আছে 3-এর সাথে, তারপরে 2টা আছে 4-এর সাথে। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটাই এলিমেন্ট কিন্তু বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে। এবার বি সেট থেকে এই দিক থেকে দেখার দরকার নাই, কারণ এখানে 3 কিন্তু এর দুটো এলিমেন্টের সাথে যুক্ত আছে, সেটা দেখবো না। এখান থেকে দেখবো যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটাই নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত আছে, এখানে একটাই, ঠিক আছে, কারণ এরা দুটোর সঙ্গে যুক্ত হতে পারবে না, এ থেকে একটাই যে যুক্ত হবে বি এর সাথে। তাহলে এই অনুযায়ী যেটা আসলো সেটা হচ্ছে এইচ নিয়মটি একটা চিত্রণ।
2 নম্বর প্রশ্নে চলে এসেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে a ইকুয়াল টু -1 -2 0 1 2 এর একটা সেট, যেখানে সব x বিলংস a এর জন্য f সাচ দ্যাট a টু z অপেক্ষক fx ইকুয়াল টু 2x + 1 দ্বারা সংজ্ঞাত। এবার বলেছে প্রমিত জোড় সমূহের সেট রূপে f এবং f এর পাল্লা নির্ণয় করো। প্রথমে f বের করি, তারপর সেখান থেকে আমরা পাল্লা বের করে নেব। তাহলে এখানে a থেকে z পর্যন্ত বলেছে যে অপেক্ষকটা, তাহলে আমরা কি করব, প্রথমে যদি এই নিয়ম অনুযায়ী বের করে নিই মানগুলো, তাহলে সুবিধা হবে। একটা x বের করব, যেখানে xটা কোথায় বিলংস করছে a এর মধ্যে, আর একটা বের করব আমরা fx ইকুয়াল টু কত 2x + 1। আচ্ছা, এইভাবে আমরা বের করি। তাহলে প্রথমে x এর মান কত -1 বসালাম। -1 যদি এখানে বসাই, তোমরা নিজেই ক্যালকুলেশন করতে পারবে। -1 এর সঙ্গে 2 গুণ -2 আর এখানে +1 মানে কত হবে, -1ই হবে। তারপরে আমরা কত বসাবো, -2 বসাবো। এখানে -2 বসালে -4 + 1 মানে -3 পাবো। তারপরে 0 বসালে পাবো 1, তারপরে 1 বসালে পাবো 3, তারপরে আমরা বসাবো কত 2 বসালে পাবো আমরা 5। কমপ্লিট। আচ্ছা, তাহলে f এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এবার লিখবো অতএব f ইকুয়াল টু আমরা সংজ্ঞাটা কি জানি যে x, fx, এটা হচ্ছে f such that x belongs a। এটা বুঝতে না পারলে আমি দেখাই। দেখো, এটা হচ্ছে সেট a আর এটা হচ্ছে ধরে নাও সেট z। তাহলে এখানে আছে যারা, তারা হচ্ছে কি, তারা হচ্ছে x, মানে a এলিমেন্টের মধ্যে যারা আছে, ধরে নাও -1 -2 0 1 2, এগুলোকে আমি কি ধরেছি, এগুলোকে ধরেছি আমি x। ঠিক আছে, আর এই x এর ভ্যালুগুলো এই ফাংশনে যখন বসাচ্ছি তখন যা পাচ্ছি তাহলে কি fx এর মান পাচ্ছি। তাহলে এখানে যতগুলো পাচ্ছি fx এর মানগুলো কত, -1 -2, তারপর না -3 1 3 5, এগুলো সব fx এর মান এখানে আছে। ঠিক আছে, -1 -3 1 3 5 এগুলো এখানে আছে। তাহলে এগুলো হচ্ছে fx এর মান। তাহলে এই যে x, এই x এর সাথে fx এর সম্পর্ক, যখন আমরা -1 বসাচ্ছি তখন fx সমান পাচ্ছি কত, আমরা পাচ্ছি -1ই পাচ্ছি। তার মানে 1 এর সঙ্গে -1 এর সম্পর্ক আছে। তার মানে যদি এটাকে আমরা ক্রমিত জোড় করি, তাহলে -1 -1, তার মানে x, fx, সেই জন্য x, fx এর ক্রমিত জোড়। তাহলে ক্রমিত জোড়ের প্রথমে হবে -1, মানে যে -1 -1, এটা একটা ক্রমিত জোড়। তারপরে -2 এর সঙ্গে সম্পর্কে আছে, -3 যুক্ত আছে, 0 এর সঙ্গে 1 যুক্ত থাকবে, তারপরে 1 এর সঙ্গে 3 যুক্ত আছে, তারপরে 2 এর সাথে 5 যুক্ত আছে। এই হয়ে গেল আমাদের f। তাহলে f কে সেট আকারে এখানে দেখাতে বলেছে, সেট রূপে। তাহলে সেট রূপে আমরা দেখিয়ে দিলাম। এবার এই সেট থেকে f এর পাল্লা, তাহলে লিখবো অতএব f এর পাল্লা সমান কোনটা, পাল্লা হবে fxটাকে পাল্লা বলা হয়। তাহলে পাল্লা হচ্ছে fx such that এই x গুলো বিলংস করবে কোথায়, a এর মধ্যে। তাহলে fx গুলো যেগুলো মান পেয়েছি, fx এর মান কোনটা, এই যে যেগুলো আছে এগুলোই পাল্লা। তাহলে বসিয়ে দিই -1 -3 1 3 5। তাহলে অ্যান্সার কমপ্লিট। 3 নম্বর প্রশ্ন দেখো, এই একটা সেট দেওয়া আছে এবং f such that a to z অপেক্ষক fx ইকুয়াল টু x² - 5x + 2 দ্বারা সংজ্ঞাত। তাহলে বলেছে f এর পাল্লা, তারপর -2 1 2 এর প্রাকবিম্ব নির্ণয় করো। তো প্রথমে আমরা fটাই বের করে নিই, f সেটটা, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা কি করব, x বলেছে, আচ্ছা x ধরে নিলাম, xটা বিলংস করছে a এর মধ্যে, আর নিচে fx। আচ্ছা, fx ইকুয়াল টু x² - 5x + 2 বসিয়ে রাখলাম। এখানে মানগুলো আগে বের করে নিই। x এর মান প্রথমে যদি 0 বসাই, এখানে 0 বসালে আমরা পাবো 2। তারপরে আমরা যদি 1 বসাই, ক্যালকুলেশনগুলো তোমরা নিজেই করবে, আমি সরাসরি করছি। এখানে 1 বসালে এটা 1 -5 আর 3 মানে 3 - 5 মানে -2 হবে। আচ্ছা, তারপরে যদি আমি 2 বসাই, তাহলে এটা 4 আর এটা 2 6 আর এটা -10 মানে -4 হবে। আচ্ছা, তারপরে 3 বসাবো আমরা। 3 বসালে এটা 9 আর এখানে 2 11 থেকে এটা -15 মানে -4 হবে। আচ্ছা, তারপরে আমি 4 বসাবো, তাহলে এটা 16 + 2 মানে 18 আর এটা 20 তার -2। এগুলো আমরা পেলাম। তাহলে এবার আমরা f কে যদি লিখি, f সমান তাহলে কি বলবো, f সমান হচ্ছে x, fx।
না, এটা প্রথম বন্ধনীর মধ্যে থাকবে such that x belongs a। তাহলে x বলতে 0 আর fx বলতে নিচে 2, তাহলে 0,2 একটা, তারপরে 1,-2, তারপরে 2,-4, তারপরে 3,-4, তারপরে 4,-2 f পেয়ে গেলাম। f পেয়ে যাওয়ার পরে এই যে প্রথম পদগুলো 0, 1, 2, 3, 4 এগুলো নিয়ে যে সেটটা হলো সেটা হবে ক্ষেত্র, আর পরেরগুলো দ্বিতীয়গুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে পাল্লা। তাহলে আমরা লিখব অতএব f এর পাল্লা। সেট বানিয়ে দেওয়ার পর সুবিধা, তো f এর পাল্লা কোনগুলো, fx গুলোকে পাল্লা বলা হয়। তাহলে such that x belongs a। তাহলে fx গুলো কোনগুলো, এটা 2, -2, -4, -4 আর এখানে -2, তাহলে -2 দুবার নেওয়া যাবে না, একবারে নেব। তাহলে 2 পেলাম, তারপরে -4 আর -2 পেলাম, এই কটাই পাল্লা হয়ে গেল। তারপর বলেছে আমাকে যে -2 এর প্রাকবিম্ব, এটা আচ্ছা এটা 1 নম্বর বের করলাম। 2 নম্বর কি বলছে, -2 এর প্রাকবিম্ব -2 এর প্রাকবিম্ব কোনটা, দেখো -2 এখানে আছে যার প্রাকবিম্ব মানে সামনেরটা কত 1, -2 এখানে আছে যার প্রাকবিম্ব 4, মানে দুটো আছে। তাহলে -2 এর প্রাকবিম্ব হচ্ছে 1 এবং 4, দুটো অ্যান্সার। তারপরে কি বলেছে 1 এর প্রাকবিম্ব, 1 এর প্রাকবিম্ব কে আছে, 1 এর প্রাকবিম্ব নেই, দ্বিতীয় পদে 1 নেই, তাহলে এখানে লিখবো এখানে নেই। তারপরে আর একটা বের হচ্ছে 2 এর প্রাকবিম্ব, এই যে 2 এর প্রাকবিম্ব কি আছে, সামনে আছে 0 আর 2 নেই এখানে, তাহলে 2 এর প্রাকবিম্ব 0, তাহলে হয়ে গেল অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, a একটা সেট, b একটা সেট, বলেছে f such that a to b অপেক্ষক fx মানে 2x² + x - 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে f of a নির্ণয় করো, মানে এটা বলবো a এর প্রতিবিম্ব সেট, এর প্রতিবিম্ব সেট কোনটা, পাল্লা, যেটা অ্যাকচুয়ালি পাল্লা বের করলে হয়ে গেল। তাহলে আমরা প্রথমে ধর এই ছকটা বের করব যে x আর নিচে fx, তাহলে xটা থাকবে x এর মধ্যে না a এর মধ্যে এলিমেন্টগুলোকে x ধরলাম, আর fx যেটা পাবো সেগুলো b এর মধ্যে মিলবে, ঠিক আছে। তাহলে fx সমান দেওয়া আছে 2x² + x - 6, এগুলো বের করি। তাহলে x সমান -2 প্রথমে বসালাম, -2 যদি এখানে বসাই এটা মাইনাস, তাহলে -8 আর এখানে 8 মানে 0 হয়ে যাবে। তারপরে -1 যদি বসাই, -1 বসালে এটা 2 আর এটা -7, তাহলে বিয়োগ করলে হবে -5। তারপরে 0 যদি বসাই তাহলে -6, তারপরে 3/2 যদি বসাই তাহলে 3/2, হ্যাঁ তোমরা ক্যালকুলেশন করবে, এটাও 0 আসবে। তারপরে আছে লাস্টে 2, মানে 8 + 2 10 থেকে আমরা 6 বাদ দিলে 4 হয়ে গেল কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা কি বের করব, f of a বের করব। তাহলে f of a বলতে যেটা f এর পাল্লা এক কথায়, তাহলে আমরা f of a সমান পাল্লার কি জানি, fx-টাকে শুধু আমরা পাল্লা বলি such that x belongs a। x যদি a এর মধ্যে থাকে তাহলে fx থাকবে b এর মধ্যে, তাহলে b এর মধ্যে পদগুলো নিতে হবে। b এর মধ্যে পদ কি পেয়েছি এখানে, fx সমান 0 পেয়েছি, 4 পেয়েছি, -5 -6, তাহলে এটাকে লিখে দিই -6 -5 0 4। এই পদগুলো দেখো সবগুলো b এর মধ্যে আছে, তাহলে f of a পেয়ে গেলাম। এবার এই f of a টা কি b এর সাথে সমান, দেখো -6 -5 0 4, -6 -5 0 4, কিন্তু এই যে 3 আর -3 এটা এক্সট্রা b এর মধ্যে আছে, এর মধ্যে নেই, তাহলে সমান নয়। হ্যাঁ, তাহলে এটা লিখে দেবো যে নট ইকুয়াল টু b। তাহলে এখানে আমরা লিখবো যে কারণ -3 আর 3 এই দুটো ডাজ নট বিলং টু f of a, f of a এর মধ্যে বিলং করছে না, তাহলে করছে না তো b এর সাথে সমান হবে না, এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, একটা ফাংশন দেওয়া আছে r টু r, যার ডোমেইনটা সেটটা হচ্ছে রিয়েল নাম্বার এবং কোডোমেইনটাও রিয়েল নাম্বার, এরকম একটা অপেক্ষক fx = a to the power x দ্বারা সংজ্ঞাত, যেখানে a-টা বলছে > 0 এবং a কখনো 1 হবে না। আচ্ছা, তাহলে আমাকে f এর পাল্লা বের করতে বলেছে, আর 2 নম্বর x বের করতে বলেছে, যেখানে f of x = 1 হতে হবে, এটা নির্ণয় করো। তারপর বলেছে আরও দেখাও যে xy belongs r এর জন্য, xy যদি রিয়েল নাম্বার হয় তাহলে f of x + y = fx.fy। আচ্ছা, প্রথমে আমি 1 নম্বরটা বের করব। তাহলে প্রথমেই যদি দেখো fx a to the power x-টা কী হবে, দেখো a to the power x-টাকে আমরা > 0 বসাতে পারি। কেন বসাতে পারি, ফর অল x belongs r,
মানে এক্স এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হলে এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0 হবে, এবং তার সাথে দেওয়া আছে আরও যে এ গ্রেটার দেন 0, কারণ এ গ্রেটার দেন 0 শর্ত দেওয়া আছে। তাহলে এ যদি 0 থেকে বড় হয় তার পাওয়ার এক্স মানে যে কোনো রিয়েল নাম্বার বসাই না কেন সবসময় সেটাও 0 থেকে বড় হবে। তাহলে এখান থেকে এফ এক্স মানে কি দেওয়া আছে, এফ এক্স না এ টু দি পাওয়ার এক্স মানে এফ এক্স, এটাও গ্রেটার দেন কি হচ্ছে 0 হচ্ছে। তাই এফ এক্সটাই তো আমার কাছে কি পাল্লা। তাহলে আমি কি লিখব যে এফ এর পাল্লা, অতএব ফর অল এক্স বিলংস আর এফ এর পাল্লা, এফ এর পাল্লাটাই হচ্ছে এফ এক্স সাচ দ্যাট কী লিখবো আমরা যে এক্স বিলংস আর এবং এফ এক্স গ্রেটার দেন 0। বলছে এফ এক্সটাই পাল্লা যার মধ্যে এক্সটা রিয়েল নাম্বার এবং এফ এক্স যের মানটা মানে পাল্লার মানটা 0 থেকে বড়। তাহলে তুমি এবার ভাবো যে 0 থেকে বড় মানে এফ এক্সটাও কার মধ্যে থাকবে, রিয়েল নাম্বারের মধ্যে। পাল্লা সবসময় কোডোমেনে থাকে, তাহলে কোডোমেনটাও তো একটা রিয়েল নাম্বার। তাহলে এফ এক্সটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে সেটা 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় মানে কত দূর রিয়েল নাম্বার আছে, 0 থেকে শুরু, আর বড় মানে কত দূর যাবে, ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে পাল্লার সেট, মানে 0 থেকে বড় একদম যেতে যেতে ইনফাইনাইট। তাহলে আমরা লিখব যে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে এখানে লিখতে পারি ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, এটা বা এটা লিখে রাখলেও হবে। তাহলে এফ এর পাল্লা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বর আমাকে এক্স বের করতে বলেছে, কিন্তু এফ এক্সটাকে 1 ধরতে হবে, এফ এক্সটাকে 1 ধরে এক্স বের করতে হবে। তাহলে এফ এক্সের মান এ টু দি পাওয়ার এক্স সমান 1, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান 1 মানে আমরা এ টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এক্স সমান কত পেলাম 0। তাহলে অতএব আমরা লিখবো যে এক্স সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 1 হলে এর মানটা হয় 0। এটা সেট পেলাম, 2 নম্বর পেয়ে গেলাম। তারপরে এফ অফ এক্স প্লাস 1 বের করতে বলেছে যদি এক্স ওয়াই রিয়েল নাম্বার হয়। তাহলে এটাও আমি এখানে বের করে নিই যে এখন এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারি, এফ এক্স সমান আমার কাছে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ টু দি পাওয়ার এক্স ডট এ টু দি পাওয়ার ওয়াই সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কি এফ এক্স ডট, আর এ টু দি পাওয়ার ওয়াই মানে হবে এফ অফ ওয়াই। কারণ এবার লিখে দিই ফর অল এক্স ওয়াই বিলংস রিয়েল নাম্বার, ঠিক আছে। যেহেতু এক্সও রিয়েল নাম্বার ওয়াই রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা যেহেতু মানে সংজ্ঞাত, তার মানে এক্স ওয়াই দুটো রিয়েল নাম্বারের জন্য এখান থেকে এইভাবে লিখতে পারি। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স ডট এফ আই, এটা প্রমাণ হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন দেখো, এ একটা সেট দেওয়া আছে 0,1 এর এলিমেন্ট আছে যার, আর বি একটা সেট যার এলিমেন্ট 2 6। তাহলে এফ সাচ দ্যাট এ টু বি একটা অপেক্ষক যেটা এফ এক্স ইকুয়াল টু 6 - 4x দ্বারা সংজ্ঞাত, আর একটা অপেক্ষক আরেকটা আছে জি সাচ দ্যাট এ টু বি অপেক্ষক জি এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ আর জি কি সমান সেটা দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথমে এক্স ধরবো, এক্সগুলো কোথায় আছে, এক্স আছে কার মধ্যে, এ এর মধ্যে, এরকম ধরে নিলাম। তারপরে এখানে ধরবো আমরা এফ এক্স, এফ এক্স সমান আমরা জানি 6 - 4x। তারপরে ধরবো জি এক্স, এগুলোকে বের করি, জি এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা তাহলে এক্স কার মধ্যে, এ এর মধ্যে, তাহলে প্রথমে 0 বসাই, তাহলে এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে আমরা পাবো 6, আর এখানে এক্সের জায়গায় 0 বসালো 6। আচ্ছা তারপরে এক্সের জায়গায় 1 বসাই যদি, তাহলে এখানে 1 বসালে আমরা কত পাবো 2 পাবো, আর এখানে যদি 1 বসাই তাহলে 1, আর এখানে 6 মানে 7 - 5 মানে 2 পাবো। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, এফ বের করি। এফ মানে যে সেটটা, সেট রূপে এফ যদি নির্ণয় করি তাহলে এফ মানে কি হবে এক্স কমা এফ এক্স, মানে এটা ক্ষেত্রর এলিমেন্ট আর এটা পাল্লার এলিমেন্ট, এক জায়গায় নিব যেখানে এক্স বিলংস এ। তাহলে প্রথমে এক্স তারপরে এফ এক্স, তাহলে এক্স এফ এক্স মানে 0 6, তাহলে 0 6 এর একটা জোর পাবো, তারপরে 1 2 এর একটা জোর পেলাম, হয়ে গেল এফ। একই রকমভাবে জিটাও বের করি, জিটা ফর্মুলা কি এক্স মাইনাস জি এক্স সাচ দ্যাট এক্স বিলংস এ। তাহলে জিটাও একই, 0 এক্সটা 0 আর জি এক্সটা 6, তাহলে 0,6 আর তারপরটা 1,2, এই যে 1 আর 2,
তাহলে কি দেখা গেল, এফ আর জি যে সেট দুটো আমরা বের করলাম, সেট দুটো কি একদম সমান। তাহলে আমরা লিখব অতএব এফ ইকুয়াল টু জি, প্রমাণিত। এফ আর জিটাই সমান, এটাই প্রমাণ করলাম আমি। 7 নম্বর প্রশ্ন, এখানে 7-এর 1 নম্বর লিখেছি আমি, এখানে 5টি প্রশ্ন রয়েছে। 1 নম্বরটা আমি প্রথমে দেখাই। এখানে কি প্রশ্নগুলো বলেছে যে নিচের সংজ্ঞাত প্রত্যেকটি অপেক্ষকের ক্ষেত্রের প্রতিবিম্ব সেট নির্ণয় করো। ধরে নাও একটা সেট, এটা হচ্ছে ক্ষেত্র, এটা ক্ষেত্র, আর এইটা হচ্ছে মানে উপক্ষেত্র। তাহলে উপক্ষেত্রের কি বের করতে বলেছে, এই ক্ষেত্রের মধ্যে যদি এক্স থাকে তাহলে উপক্ষেত্রের মধ্যে এফ এক্স যেটা, সেটা হচ্ছে কি নির্ণয় করতে বলা হয়েছে। কারণ এই যে প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেট বলতেই যেটা হচ্ছে এফ এক্স, এফ এক্স যতগুলো আছে তার সেটটা হচ্ছে প্রতিবিম্ব সেট। তাহলে আমরা এফ এক্স বের করবো। তাহলে আমরা প্রথমেই লিখবো যে আমরা জানি, কোশ্চেনটা বলি যে এফ সাজ দ্যাট আর টু আর, মানে এটা হচ্ছে রিয়েল নাম্বার একটা, আর এই সেটটাও রিয়েল নাম্বার। সমস্ত রিয়েল নাম্বারগুলো এখানে আছে, এখানেও আছে, যা সব এক্স বিলংস আর এর জন্য এফ এক্স ইকুয়াল টু কস এক্স দ্বারা প্রদত্ত। তাহলে কস এক্সটা দেখাতে হবে যে কস এক্সের ভ্যালুটা এই রিয়েল নাম্বারের মধ্যে আছে কিনা এবং কোনগুলো, সেগুলো বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে -1 লেস দেন অর ইকুয়াল টু কস এক্স লেস দেন অর ইকুয়াল টু 1। কস এক্সের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, এটা আমরা ত্রিকোণমিতিতেই শিখেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে -1 লেস দেন অর ইকুয়াল টু কস এক্স মানে হচ্ছে কি এফ এক্স, তাহলে এফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 1। তাহলে এফ এক্সের যে মানটা পেলাম, সেই মানটা -1 থেকে 1 এর মধ্যে যতগুলো রিয়েল নাম্বার আছে সবাই। এখানে লিখব যে ফর অল এক্স বিলংস আর, মানে এক্সের সমস্ত রিয়েল নাম্বারের জন্য, এক্সের সমস্ত ভ্যালুর জন্য, মানে এক্স ইকুয়াল টু রিয়েল নাম্বারে যত ভ্যালু আছে যাই বসাই না কেন এফ এক্স -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। তাহলে আমরা এফ এক্স যেটা, সেটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে সেটটা পাবো আমরা -1 থেকে +1 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সব, তাকে নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে প্রতিবিম্ব সেট। তাহলে লিখবো আমরা যে অতএব এফ এর, এফ বলতে এই নিয়ম বা অপেক্ষকের প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেটটা কি এফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস আর। এক্স যদি আর এর মধ্যে থাকে তাহলে এফ এক্সটাকে আমরা প্রতিবিম্ব সেট বলবো, এবং এই এফ এক্সটাকে, এই যে কোডোমেন যেটা, এটাকে ডোমেন বলা হয়, কোডোমেন আর এর মধ্যেও থাকতে হবে। তাহলে এটা সমান আমরা পাচ্ছি এফ এক্স সাজ দ্যাট, এই এফ এক্সটা -1 থেকে কার মধ্যে আছে, +1 এর মধ্যে আছে, অ্যান্ড তার সাথে বলে দিতে পারি যে এফ এক্স বিলংস আর। আর বলতে এটা হচ্ছে এ আর, কোডোমেন আর কি। তাহলে এফ এক্সটা, যেহেতু এফ এক্সের মান -1 থেকে 1 এর মধ্যে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সবাই তো এই আর এর মধ্যেই থাকে রিয়েল নাম্বার, সেই জন্য এফ এক্সটা রিয়েল নাম্বার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। 7-এর 2 নম্বর প্রশ্ন, একই কথা বলেছে যে ক্ষেত্রের প্রতিবিম্ব সেট বের করবো আমরা, মানে এফ এক্সটাকে বের করতে হবে, এক কথায় পাল্লা বের করতে হবে। তাহলে এখানে ফাংশনটা দিয়েছে যে এফ সাজ দ্যাট আর টু আর, ডোমেন কোডোমেন দুটোই রিয়েল নাম্বারের সেট, সব এক্স বিলংস আর এর জন্য এফ এক্স ইকুয়াল টু কোসেক এক্স দেওয়া আছে দ্বারা সংজ্ঞাত। তাহলে এই যে এফ এক্স মানে কোসেক এক্সটা রিয়েল নাম্বার কত থেকে কতর মধ্যে আছে, এটাও রিয়েল নাম্বার আর এটাও রিয়েল নাম্বার আর, এদের মধ্যে যে ফাংশনটা সেটা হচ্ছে এফ, যে নিয়মটা আছে। তাহলে আমরা প্রথমে কোসেক এক্সের যেটা জানি আমরা, সেটা যদি এইভাবে দেখাই যে আমরা জানি যেটা যে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন এক্স লেস দেন অর ইকুয়াল টু 1 ফর অল ভ্যালুজ অফ এক্স বিলংস আর। এক্সের মানে সমস্ত রিয়েল ভ্যালুর জন্য সাইন এক্সের মান আমরা জানি -1 থেকে +1 এর মধ্যেই থাকে, ঠিক আছে। এবং কসেক এক্সেরও মান আমরা জানি, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে কিনা, ওই জন্য আমি এখান থেকে উল্লেখ করছি। এবার এটাকে যদি আমরা এরকম করি যে -1 আর সাইন এক্সকে আমরা করলাম 1/cosec x লেস দেন অর ইকুয়াল টু 1, এটা যা আছে তাই। এবার তাহলে দেখো cosec xটাকে যখন আমরা চেঞ্জ করব, উপরে করব, তখন কি হবে বলো তো, এটা হয়ে যাবে -1, কিন্তু এই যে লেস দেনটা এটা চেঞ্জ হয়ে গ্রেটার দেন হয়ে যাবে, তখন আমরা লিখবো এটা cosec x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, মানে এইরকম ফিগার চলে আসবে। তার মানে এটা যেটা বুঝলাম যে cosec xটা 1 থেকে বড় কিন্তু -1 থেকে ছোট,
কিন্তু এই বিষয়টা মনে হচ্ছে একটু ভুল, কারণ এটাকে বিশ্লেষণ করলে সঠিকটা আসবে। দেখো, এবং কখন এটা সেটাও বলে করে, এখানে লিখছি ফর অল ভ্যালুজ অফ এক্স, সেটা বিলংস করবে আর এর মধ্যে, কিন্তু একজন বাদ দিয়ে, সেটা হচ্ছে এন পাই বাদ দিয়ে। এবং এনটা কি, সাজ দ্যাট এনটা হচ্ছে ইন্টিজার নাম্বার মানে জেড। তাহলে এন পাই বাদ দিয়ে আর এ মানে রিয়েল নাম্বার যতগুলো আছে সমস্ত ভ্যালুই এখানে বসাই যদি এক্সের জায়গায়, তাহলে সব ভ্যালুর জন্যই -1 থেকে বড় পাবো, আর না -1 থেকে ছোট পাবো, আর 1 থেকে বড় পাবো। অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছি এরকম যে দেখো, এইটা যদি -1 হয় আর এটা +1 হয়, তাহলে -1 থেকে +1 এর মধ্যে কে থাকে, সাইন এক্স থাকে, ঠিক আছে। আর এই যে 1 থেকে বড় এই দিকটাই থাকে কোসেক এক্স, আর এই যে -1 থেকে ছোট এদিকেও থাকে কোসেক এক্স। আশা করছি বোঝা গেছে এবার তোমাদের। তাহলে ওই জন্য লিখেছি -1 থেকে ছোট কোসেক এক্স, কিন্তু 1 থেকে আবার বড়, মাঝেটুকু শুধু বাদ। তাহলে এটাকে বিশ্লেষণ করে যদি লিখি, আমরা লিখতে পারি যে -1 থেকে ছোট মানে কি, ছোট একবার ইনফাইনাইট পর্যন্ত যেতে পারি, -ইনফিনিটি কোসেক এক্স লেস দেন অর ইকুয়াল টু -1। তাহলে -1 থেকে ছোট হতে হতে একবারে -ইনফিনিটি পর্যন্ত। এবং আবার লিখি যে 1 থেকে বড়, এবং বড় হতে হতে কত দূর পর্যন্ত, একবারে +ইনফিনিটি পর্যন্ত। এই যে 1 থেকে বড় হতে হতে ইনফিনিটি পর্যন্ত, আর -1 থেকে ছোট হতে হতে -ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখানে দেখে ভুল মনে হচ্ছে, কিন্তু এটার বিশ্লেষণ অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এইটাকে আমরা লিখতে পারি কোসেক এক্স এর মড যদি করি, তাহলে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এটা হয়তো বুঝতে পারলে না। এইটা বোঝার জন্য তোমাদের কোথায় যেতে হবে, এটা বোঝার জন্য তোমাদের বীজগণিতের রৈখিক অসমীকরণের যে অধ্যায়টা আমার চ্যানেলে করে দেওয়া আছে, সেখানে দেখে আসো, তাহলে এর ফর্মুলাটা একদম সরাসরি পেয়ে যাবে। এটা বলে দিই, আমরা একটা ফর্মুলা জানি যে মড অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এইটা সমান হচ্ছে -ইনফাইনাইট লেস দেন এ লেস দেন অর ইকুয়াল টু -1, অ্যান্ড মানে এবং 1 লেস দেন অর ইকুয়াল টু এ লেস দেন ইনফাইনাইট। তাহলে এইটা যদি থাকে আর এইটা, তাহলে এইটাকে আমরা এইটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে সেটাই ফর্মুলা এখানে লেখা হয়েছে, এটা রৈখিক অসমীকরণের ফর্মুলা, সরাসরি ফর্মুলায় ফেলে দিয়েছি। তাহলে এইটা, এই যে cos x, যেটা cosec x মানে তো fx, তাহলে মড অফ fx গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তাহলে fx এর যে ভ্যালুটা পেলাম, সেটা 1 থেকে শুরু করে বড় পজিটিভ দিকে যত বড় যতগুলো রিয়েল নাম্বার আছে সবাই হচ্ছে fx। আচ্ছা, এখানে n পাইটা কেন বাদ দিলাম, কারণ দেখো, আমরা x এর জায়গায় যদি n পাই বসিয়ে দিই, তাহলে কি মানটা আসে সেটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা cosec x, x এর জায়গায় আমি যদি n পাই বসাই, nটা কি, n হচ্ছে ইন্টিজার নাম্বার, 1 2 3 বা -1 -2 বা 0, এগুলো যাই হোক। তো ধরে নাও সাপোজ আমি n এর জায়গায় 0 বসালাম, তো n এর জায়গায় যদি 0 হয়, তাহলে এটা পুরোটাই কি হবে, 0 হয়ে যাবে। তাহলে কোসেক 0 মান আমরা কি জানি, ইনফাইনাইট, মানে অসঙ্গত। তাহলে রাশিটাই অসঙ্গত হয়ে যাবে, বুঝা গেল। আচ্ছা, যদি ধরে নাও আমি 1 বসাই n এর মান, তাহলে শুধু কোসেক পাইয়ের মান কত, কোসেক পাইয়ের মানও বেরোবে কোসেক 0 সমান সমান আবার ইনফাইনাইট বেরোবে। কোসেক 2 পাই, কোসেক 3 পাই, যাই বসাই না কেন n এর মান 1 2 3 4, এক কথায় কোসেক 2 পাই 1 পাই 3 পাই যাই বসাই সবারই মান কোসেক 0 সমান ইনফাইনাইট। কারণ এটা ত্রিকোণমিতি তোমরা বুঝলেই বুঝতে পারবে, অথবা ত্রিকোণমিতির 8 নম্বর চ্যাপ্টার জেনারেল সলিউশন আমার করে দেওয়া আছে, সেখান থেকে দেখলেও বুঝতে পারবে। তাহলে যেহেতু ইনফাইনাইট চলে আসছে, অসঙ্গত হয়ে যাচ্ছে রাশিটা, তাহলে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে যাতে অসঙ্গত না হয় রাশিটা, সেই জন্য n পাইটা রিয়েল নাম্বার থেকে বাদ দিলাম, বাদ দিয়ে এবার আমরা অঙ্কটা করছি যে ওইটা বাদ দিয়ে তাহলে আমরা এই কি বলে প্রতিবিম্ব সেট বের করতে পারবো। তাহলে এবার লিখব, অতএব f এর প্রতিবিম্ব সেট সেটা কে, fx such that x belongs R। তাহলে আমরা কি পেলাম অ্যান্সারটা, আমরা পেলাম fx পেলাম, কিন্তু কেমন ধরনের fx, যে মড অফ fxটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। fx এর যদি মড করি, তাহলে 1 থেকে যতগুলো বড় সংখ্যা আছে সবগুলোই হবে রিয়েল নাম্বার, অ্যান্ড fxটা তাহলে বিলংস করবে কার মধ্যে, কোডোমেইন যেটা এর মধ্যে বিলংস করবে, কারণ 1 থেকে যত বড় সংখ্যা আছে রিয়েল নাম্বার সবগুলোই তো রিয়েল নাম্বার।
তাহলে রিয়েল নাম্বার তো এটাও রিয়েল নাম্বার, তাহলে কোডোমেনের ঘরে পড়ে যাচ্ছে এফএক্স, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 7-এর 3 নম্বর প্রশ্ন, এখানে ফাংশনটা আছে যে আর টু আর, মানে ডোমেনটা হচ্ছে আর রিয়েল নাম্বার, কোডোমেনটাও আর, এবং ফাংশনটা দেওয়া আছে এফ। আচ্ছা, যা সব এক্স বিলংস আর এর জন্য, এক্সগুলো এখানে আছে, এর জন্য এফ এক্স ইকুয়াল টু 10x দ্বারা সংজ্ঞাত। আচ্ছা, এই উত্তরটা আমি করার আগে আমি বলি, এর আগে যে অঙ্কটা করলাম সেখানে সাইন এক্স ধরে আমি করেছিলাম, তোমরা সরাসরি কিন্তু কোস এক্স ধরেও করতে পারো, তাহলে অঙ্কটা ছোট হবে। কোস এক্স সমান আমরা যেটা জানি, কোস এক্সের মান -∞ থেকে কোস এক্সের মান -1 পর্যন্ত, এবং 1 থেকে শুরু করে কোস এক্সের মান প্লাসের দিকে ইনফাইনাইট পর্যন্ত। সরাসরি এটাই প্রথমে বসিয়ে দিতে পারো, কারণ ত্রিকোণমিতিতে আমরা কোস এক্সের মান জানি যে -∞ থেকে -1 মধ্যে, আর 1 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত। এই জন্য সরাসরি যেহেতু জানি, আমরা জানি বলে এটাই লিখে তোমরা সমাধানটা করবে, তাহলে এই সাইন এক্স ধরার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো tan x এর মান, x এর মান যদি আমি π/2 ধরে নিই, তাহলে tan π/2 মানে কি? অসঙ্গত, ইনফাইনাইট, তাহলে রাশিটাই তো অসঙ্গত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা tan x এর ভ্যালু জানি যে x এর মান যাই বসাই না কেন সবসময় রিয়েল নাম্বারের মধ্যেই অ্যান্সারগুলো পাবো। tan x এ কোনো সমস্যা নেই, -∞ থেকে +∞ পর্যন্ত সব মানই পাবো, কিন্তু একমাত্র π/2 বসালে শুধু ইনফাইনাইট চলে আসবে, তো π/2টা বাদ দিয়ে দিই। তাহলে আমরা লিখব যে fx ইকুয়াল টু tan x, সংজ্ঞাত অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন x, এই যে xটা π/2 হবে না, মানে x বিলংস করবে রিয়েল নাম্বারে, সমস্ত রিয়েল নাম্বার বসবে x, ঠিক আছে, শুধু একজন বাদ দিয়ে, কে? π/2 বাদ দিয়ে। তাহলে তার সামনে 2n + 1 ইন্টু π/2 such that n belongs z। এরকম কেন দিলাম? কারণ দেখো n এর জায়গায় তুমি 0 বসাও, তাহলে শুধু π/2, তার মানে tan π/2 সমান অসঙ্গত। n এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত হবে? এটা 3 হবে, তাহলে 3π/2 এর মানে কিন্তু অসঙ্গত। তোমরা ত্রিকোণমিতি জানলে কিন্তু সহজেই বুঝে যাবে, কারণ আগে ত্রিকোণমিতি করতে হবে, তাহলে বুঝতে পারবে। এবার যদি n এর মান 2 বসাও, 5π, তাহলে 5π/2, তারও মান কিন্তু অসঙ্গত। অ্যাকচুয়ালি n এর মান ইন্টিজার নাম্বার, 1 2 3 যাই ধরো না কোনো, এখানে বসালে অসঙ্গত হবে, এই জন্য এইটুকু পুরোটাই বাদ, তাহলে এটা অপেক্ষকটা সঙ্গত হবে, ঠিক আছে। এবার অতএব আমরা লিখতে পারবো tan x এর ভ্যালু তো আমরা জানি, যেটা যে আমরা জানি tan x এর ভ্যালু ত্রিকোণমিতিতে যেটা জেনেছি যে -∞ থেকে +∞ পর্যন্ত সবাই হবে, শুধুমাত্র এটা বাদ দিয়ে। তাহলে লিখে দিই ফর অল x বিলংস আর, আর এর সবাই বসালেই হবে, কিন্তু একজন বাদ দিয়ে, সেটা হচ্ছে 2n + 1 5/2 such that n belongs ইন্টিজার নাম্বার, এটা। তাহলে এই tan x মানে তো হচ্ছে কি? fx, তাহলে -∞ less than fx less than infinite for all x belongs, একই কথা, such that it belongs z। তাহলে যেটা পেলাম fx এর ভ্যালুটা, fx-ই তো বের করতে হবে, প্রতিবিম্ব সেট বলতেই তো fx, তাহলে fx-টা যার মান পেলাম -∞ থেকে +∞ পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারই পেলাম। তাহলে আমরা লিখব অতএব f এর প্রতিবিম্ব সেট ইকুয়াল টু কি? fx, such that fx এর মানটা কি হবে? -∞ থেকে +∞ এর মধ্যে, ঠিক আছে। তাহলে তাহলে fx-টা কোথায় বিলংস করছে? -∞ থেকে +∞, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে -∞ থেকে +∞ সবাই আছে, তাহলে সেটা রিয়েল নাম্বার কোডোমেনে বিলংস করছে, এখানে fx বিলংস করছে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে -∞ থেকে +∞ মধ্যে যেটা পেলাম সেটা সকল বাস্তব সংখ্যার সেট, তাহলে সকল বাস্তব সংখ্যার সেট পেলাম। তাহলে সকল বাস্তব সংখ্যার সেটকে আমরা কি বলি? রিয়েল নাম্বার আর। তাহলে অ্যাকচুয়ালি পুরো কোডোমেনটাই আরটাই হয়ে যাচ্ছে এখানে পাল্লা, মানে প্রতিবিম্ব সেট হয়ে যাচ্ছে। তার মানে এখানে প্রতিবিম্ব সেটও আর কোডোমেন সেটও আর একই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
সাথে 4 নম্বর প্রশ্ন একই রকম প্রতিবিম্ব সেট বের করব আমরা। এখানে জি ফাংশনটা দেওয়া আছে বা ম্যাপিংটা দেওয়া আছে যে সাজ দ্যাট আর টু আর মানে দুটোই ডোমেন এবং কোডোমেন সেট দুটোই রিয়েল নাম্বার সেট, এটাও রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার। আচ্ছা, এবং যা এক্স বিলংস আর এর জন্য এখানে এক্স বিলংস করছে জি এক্স দ্বারা সংগত, তাহলে এর মধ্যে যে জি এক্স আছে জি এক্স দ্বারা সংগত, তা আমরা প্রতিবিম্ব সেট কি পাবো, জি এক্স যতগুলো পাবো জি এক্স এর মান সবগুলোকে নিয়ে যেটা সেট তৈরি হবে, তাহলে জি এক্স এর মানগুলো এর মধ্যে যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো প্রতিবিম্ব সেট। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতেই পারি যে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কারণ এক্স এর মান রিয়েল নাম্বারের মধ্যে যতগুলো আছে যাই এক্স এর মান হোক না কারণ 1 2 3 -1 -2 1.2 যাই বসাই না কোনো এখানে এক্স এর মান সবসময় 0 থেকে বড় হবে, আর যদি 0 বসাই তাহলে একমাত্র 0 হবে, সেই জন্য ইকুয়াল টু আছে, কিন্তু নেগেটিভ কখনো হবে না, কারণ কেন স্কোয়ার আছে সেই জন্য। যাই হোক, তাহলে এটা পেলাম। এবার এক্স স্কোয়ারের সঙ্গে আমরা 3 যোগ করে দিলাম, জি এক্সটা মিলাচ্ছি, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 3 এটার মানে কি জি এক্স, তাহলে জি এক্স এর ভ্যালুটা কি পেলাম 0 বা 0 থেকে বড়, তাহলে জি এক্সই তো বের করতে বলা হয়েছে, তাহলে পেয়ে গেলাম। আমরা লিখবো অতএব জি এর প্রতিবিম্ব সেট, জি এর প্রতিবিম্ব সেটটা হচ্ছে জি এক্স সাজ দ্যাট এক্স বিলংস ডোমেন সেটে বিলংস করছে, তাহলে জি এক্স সাজ দ্যাট জি এক্সটা কেমন বলেছে, জি এক্সটা হবে 0 বা 0 থেকে বড় যতগুলো জি এক্স এর মান আছে সবগুলোকে নিয়ে যে সেটটা সেটাই হচ্ছে কি বলে প্রতিবিম্ব সেট। এখানে অ্যান্ড দিব এবং তাহলে 0 বা 0 থেকে বড় যতগুলো সংখ্যা আছে সবাই তো রিয়েল নাম্বার, তাহলে সেটা কোডোমেনে বিলংস করতে হবে, এখানে বিলংস করছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সাথে 5 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে এইচ একটা ফাংশন সাজ দ্যাট আর প্লাস টু আর, আর প্লাস বলতে যতগুলো বাস্তব সংখ্যা আছে তার মধ্যে পজিটিভ বাস্তব সংখ্যাগুলো আর প্লাস, আর এই যে আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ সবাই আছে এটাতে, তাহলে যা সব এক্স বিলংস আর প্লাস, এক্সটা বিলংস করছে আর প্লাসের মধ্যে, এর জন্য এইচ এক্স ইকুয়াল টু লগ ই বেস এক্স দ্বারা সংগত, ঠিক আছে। তাহলে দেখো আমাকে বলেছে এক্সটা বিলংস করছে আর প্লাসে, এটার বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এটা ইমপ্লাই করছে যে এক্সটা তাহলে আছে কোথায় 0 থেকে বড় হতে শুরু এবং কত দূর পর্যন্ত ইনফাইনাইট পর্যন্ত, কারণ বলে আর প্লাস মানে হচ্ছে পজিটিভ দিকগুলো নিব, 0 থেকে নিচেরগুলো নিব না, -1 -2 এগুলো নেওয়া যাবে না, 0 থেকে শুরু মানে 0 থেকে শুরু না 0 বড় থেকে শুরু করে একবার ইনফাইনাইট পর্যন্ত মাঝের যতগুলো সংখ্যা আছে সবগুলোই আর প্লাস, ঠিক আছে। এইটাকে এবার দুই ভাগে আমি বিশ্লেষণ করতে পারি, কি করতে পারি 0 লেস দেন এক্স লেস দেন 1, 0 থেকে কত দূর গেলাম 1, তারপরে 1 থেকে শুরু মানে 1 নিজেও শুরু থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত দুই ভাগে ভাগ করলাম, এখানে 0 থেকে সরাসরি ইনফাইনাইট ছিল এটাকে দুই ভাগ করলাম, 0 থেকে 1 গেলাম 1 থেকে ইনফাইনাইট গেলাম, তাহলে 0 থেকে 1 যখন গেলাম এখানে আমি কি করতে পারি এই তিনটা যে 0 x 1 আছে আমি তিনটার সঙ্গে লগ লাগিয়ে দিলাম, লগ ই বেস 0, এখানে লগ ই বেস এক্স আর এখানে লগ ই বেস 1, তাহলে এর ভ্যালু হলো কি ইমপ্লাইজ দ্যাট লগ 0 মানে হচ্ছে ইনফাইনাইট, আচ্ছা আর লগ ই বেস এক্স থাক লগ ই বেস এক্স, আর লগ 1 এর মান হচ্ছে 0, তোমরা যদি লগ করে থাকো ক্লাস 9-এ তাহলে বুঝতে পারছো আশা করছি লগ 1 এর মান 0, তাহলে এখানে কি বলেছে 0 থেকে ছোট হচ্ছে লগ ই বেস, তার থেকে ছোট হচ্ছে ইনফাইনাইট, তার মানে ছোট, তাহলে 0 থেকে ছোট মানে কি নিশ্চয়ই এটা মাইনাস ইনফাইনাইট হবে, ছোটোর দিকে বলেছে। আচ্ছা তারপরে 1 এখানেও একই রকম করি, আমি 1 এর সঙ্গে লগ লাগালাম, তারপরে এক্স এর সাথেও লগ লাগালাম, তারপরে ইনফাইনাইটের সঙ্গেও লগ লাগালাম, লগের সঙ্গে একটা বেস দিতে হয় সেই জন্য ই বেস দেওয়া আছে, তাহলে লগ 1 মানে হচ্ছে কত 0 লেস দেন অর ইকুয়াল টু এটা লগ ই বেস এক্স থাক, আর এটা কি বলেছে লগ ই বেস ইনফাইনাইট, তো লগ ই বেস ইনফাইনাইট মানে ইনফাইনাইট হবে, তো এটা হচ্ছে পজিটিভ দিকে প্লাসের দিকে যেহেতু 0 থেকে বড়, তাহলে অ্যাকচুয়ালি লগ ই বেস যেটা এক্স ই বেস এক্স এটা এর ভ্যালুটা কি পেলাম মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে 0 আর 0 থেকে একবার ইনফাইনাইট, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে সবাই, তাহলে লিখবো অতএব
লগ ই বেস এক্স যেটা এর মানটা পেলাম মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে একদম প্লাস ইনফাইনাইট পর্যন্ত, তার মানে সমস্ত রিয়েল নাম্বার। তাহলে এই সমস্ত রিয়েল নাম্বারটা কোথায় পড়ছে? ডোমেনে, কোডোমেনে। তাহলে মাইনাস ইনফাইনাইট লেস দেন লগ ই বেস এক্স, লগ ই বেস এক্স মানেই তো এইচ এক্স, এটা। তাহলে এইটা দেখো, এইখানে আর ছিল এক্স, তাহলে এখানে কি আছে? আর প্লাস, আর এইটা হচ্ছে শুধু আর। তাহলে এখান থেকে এইচ নিয়ম, তাহলে এখান থেকে এইচ যাচ্ছে যে এটা হচ্ছে এইচ এক্স। তাহলে এইচ এক্স মানে হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার। দেখো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, কিন্তু এক্স মানে সমস্ত রিয়েল নাম্বার নয়, এক্স মানে শুধু জিরো থেকে পজিটিভ দিকে, নেগেটিভগুলো নয়। আচ্ছা, তাহলে এবার লিখে দিই, অতএব এইচ এর প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেটটা কি? এইচ এক্স, such that x belongs r প্লাস। আচ্ছা, এটাকে তাহলে লিখে দিই যে এইচ এক্সটা যদি প্রতিবিম্ব সেট হয় তো এইচ এক্সটার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। অ্যান্ড এইচ এক্স মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, তার মানে কার মধ্যে পড়ছে? রিয়েল নাম্বার। কারণ রিয়েল নাম্বার আমরা জানি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যত সংখ্যা আছে সবাই। তাহলে অ্যাকচুয়ালি এখানে লিখে দিতে পারি সব বা সকল বাস্তব সংখ্যার সেট, এটাই অ্যান্সার। তো সকল বাস্তব সংখ্যার সেট মানেই তো হচ্ছে রিয়েল নাম্বার। আর তার মানে অ্যাকচুয়ালি এইচ এক্সটা হচ্ছে কি? এইচ এক্স অনেক সময় কি হয়? ভিতরে থাকে, মানে আর এর ভিতরে, কিন্তু এখানে এইচ এক্স আর এর ভিতরে নয়, পুরো আরটাই হচ্ছে এইচ এক্স। হ্যাঁ, হয়ে গেল অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, এখানে বলেছে দেখাও যে এফ ইকুয়াল টু 1,1 মাইনাস 1, -5 এভাবে 4টা এলিমেন্ট দেওয়া আছে, দ্বারা একটি অপেক্ষক সংজ্ঞাত হয়। তাহলে দেখো, এই যে সম্পর্কটা দেওয়া আছে এফ ইকুয়াল টু, এটা একটা সম্বন্ধ, সেটা অপেক্ষক হবে কিনা আমাকে দেখাতে হবে। এরকম দেওয়া থাকলে এটা কিন্তু সম্বন্ধ অবশ্যই, কারণ সম্বন্ধ এরকম দেওয়া থাকলে সেটাকে অবশ্যই আমরা সম্বন্ধ, কারণ আমরা জানি সম্বন্ধ থেকে অপেক্ষক হবে কিনা সেটা পরীক্ষা করতে হবে, কিন্তু সব অপেক্ষক কিন্তু সম্বন্ধ। তাহলে এরকম দেওয়া থাকলে যে এখান থেকে যেটা বুঝতে পারছি যে ক্লিয়ারলি বা স্পষ্টতই এফ একটি রিলেশন, মানে সম্বন্ধ। তাহলে এফ একটি সম্বন্ধ যা এ সেট থেকে বি সেটে সংগত। আমি ধরে নিলাম যে দুটো সেট, একটা এ একটা বি, তাহলে এ সেট থেকে বি সেটে সংগত একটা সম্বন্ধ হচ্ছে এফ। তাহলে এ সেটের মধ্যে এলিমেন্টগুলো কি কি হবে? এ সেটে হবে প্রথমগুলো 1, -1, তারপরে 2, তারপরে 3, এটা হচ্ছে এ সেট। আর দ্বিতীয় পদগুলো নিয়ে হবে কি? বি সেট, মানে 1, -5, তারপরে 4, তারপরে 7। তাহলে এবার দেখো এখানে 1 এর সঙ্গে কে সম্পর্কে আছে? 1, -1 এর সঙ্গে কে আছে? -5, 2 এর সঙ্গে 4, আর 3 এর সঙ্গে 7। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে বি এর, তার মানে এটা অপেক্ষক। তাহলে আমরা লিখব যে দেখা যায় এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়, তার মানে সেটা চিত্রণ। অতএব এফ একটি বি সেটে এ সেটের একটি চিত্রণ। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম? এফ একটি, না এফ হলো, লিখি এখানে এফ হলো বি সেটে এ সেটের একটি চিত্রণ। তাহলে এটুকু প্রমাণ হয়ে গেল যে এফ একটা চিত্রণ। এবার আমাদের বলেছে এফ এক্স সমান পি এক্স প্লাস কিউ দেওয়া আছে, তাহলে পি ও কিউ নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে
চিত্রণটি নিম্নরূপ। কেমন করে চিত্রণটি দেওয়া আছে যে এফ অফ ওয়ান সমান চিত্রণ কি এফ অফ ওয়ান, আর যখন এফ অফ মাইনাস ওয়ান তখন তার ভ্যালুটা আছে -5, তারপরে এফ অফ টু তাহলে ভ্যালুটা আছে কত 4, আর এফ অফ থ্রির ভ্যালু আছে 7। এইভাবে চিত্রণটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এফ অফ ওয়ান ধরেই করি। তাহলে প্রদত্ত মানে দেওয়া আছে যেটা কি দেওয়া আছে পি এক্স, আচ্ছা উল্টো করে লিখি, ঠিক আছে, পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু এফ এক্স, এটা দেওয়া আছে। তাহলে আমি এক্সের জায়গায় 1 যদি বসাই তাহলে এটা পি প্লাস কিউ পাবো, আর এখানে এফ অফ ওয়ান পাবো। এফ অফ ওয়ান মানেই তো 1, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 1। আচ্ছা, এটা 1 নম্বর থাক। আবার লিখছি পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু এফ এক্স। এবার আমি এক্সের জায়গায় -1 বসাই, তাহলে এটা মাইনাস পি প্লাস কিউ, আর এটা মাইনাস এফ অফ -1। এফ অফ -1 মানে কত -5, তাহলে মাইনাস পি প্লাস মাইনাস কিউ না প্লাস কিউ ইকুয়াল টু -5, এটা 2 নম্বর। এবার 1 আর 2 তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তাহলে লিখবে যে 1 ও 2 সমাধান করে, আচ্ছা আমি যদি সমাধান করি দেখো যোগ করলে পি পি কেটে যাবে, 2q সমান 4, তার মানে এখানে কিউ ইকুয়াল টু আমরা পাবো -2, আর কিউ ইকুয়াল টু যখন -2 পেয়ে যাব তাহলে পি ইকুয়াল টু কত হবে 3। তাহলে এটা তোমরা নিজেরাই সমাধান করে নেবে, এটা অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, যদি f ইকুয়াল টু 1 2 -1 6 2 3 3 6 এলিমেন্টের অপেক্ষক হয়, সেই অপেক্ষকটি এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বারা সঙ্গত, তাহলে এ বি সি এর মান বের করতে হবে আমাকে। তাহলে এখানে দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, আর এই অপেক্ষক থেকে যেটা আমরা পাচ্ছি দেখো 1, 2 মানে প্রথমটা এক্স আর পরেরটা এফ এক্স, এটাই তো আমরা জানি। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 2, তাহলে এক্স এর মানটা কত দেওয়া আছে 1, তাহলে এক্স এর মানটা এখানে বসালে এফ অফ 1 সমান কত 2। তাহলে এইভাবে যদি বসাই তাহলে আমরা লিখব প্রথমে যে যেহেতু 1, 2 এটা বিলংস করছে কোথায় এফ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ অফ 1 ইকুয়াল টু 2। তাহলে এফ অফ 1, এখান থেকে এফ অফ 1 যদি বের করি এখানে 1 বসাই তাহলে আমরা কি পাবো এ প্লাস বি প্লাস সি, তাহলে এফ অফ 1 সমান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, এটা 1 নম্বর থাক। আচ্ছা, আবার লিখব যেহেতু -1, 6 বিলংস করছে আর না, এটা এফ, তো এফ এ বিলংস করছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এফ অফ -1 সমান কত 6। আচ্ছা, এফ অফ -1 যদি এখানে বসাই তাহলে কত হবে এটা এ, আর এটা মাইনাস বি প্লাস সি, মানে এফ অফ -1 এর ভ্যালু এখান থেকে বের করলাম, এখানে বসালাম, এটা 6, এটা 2 নম্বর। আচ্ছা, তারপরে 2, 3 এটা বিলংস করছে এফ এ, ইমপ্লাইজ দ্যাট তাহলে এফ অফ 2 ইকুয়াল টু 3, তাহলে এফ অফ 2 এখানে 2 যদি বসাই তাহলে এটা 4a, এটা হবে প্লাস 2b, আর এটা সি ইকুয়াল টু 3, এটা হচ্ছে 3 নম্বর। এবার আমাকে এই যে 1 2 3 জাস্ট সমাধান করতে হবে। আমি জাস্ট একটু ক্লু দিই, প্রথমে দেখো 1 আর 2কে যোগ করলাম, যোগ করে 1 আর 2 যোগ করলে বি বি কেটে যাবে, এখানে 2a আর 2c, আর এখানে হবে 8, তাহলে 2 কমন নিয়ে কেটে দিলে আমরা পাবো a প্লাস সি সমান 4, এটা ধরে নিলাম 4 নম্বর দিলাম। আচ্ছা, তারপরে এখানে যদি 2 গুণ করি তাহলে -2b আর +2b কেটে যাবে, তাহলে 2 এর সঙ্গে আমরা কি করব 2 গুণ করে আমরা তাকে 3 এর সাথে যোগ করে দেব, যোগ করলে আমরা কি পাবো এটা কেটে গেল, আর 2a 2b এটা 6a, আর এখানে হয়ে যাবে 3c, তাহলে 3 কমন নেব, এখানে কেটে গেলে 3 থাকবে, আর এখানে থাকবে 2a প্লাস সি, তাহলে 2a প্লাস সি ইকুয়াল টু 3। আচ্ছা, তাহলে তোমরা এগুলো নিজের মতো করবে, হ্যাঁ বড় হতে পারে তোমাদের, আমি শর্টকাটে করছি। এবার 4 আর 5 আমি জাস্ট সমাধান করব, 4 ও 5 সমাধান করে
তাহলে সমাধান নিজের মতো করবে, অপনয়ন বা তুলনামূলক যাই করো না কেন, সমাধান করলে তোমরা a ইকুয়াল টু পাবে 1 আর c ইকুয়াল টু পাবে 3। আচ্ছা, আমি যেহেতু সমাধান আগে জেনে রেখেছি সরাসরি লিখে দিলাম। আচ্ছা, a আর c এর মানটা তোমরা এবার 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে লিখবে যে a ও c এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে b এর মান পেয়ে যাবো -1। তাহলে অ্যান্সার হচ্ছে একটা a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু -1 আর না -2 হবে এটা, আর c ইকুয়াল টু 3। ও এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে আমরা যদি 2 গুণ করি এখানে, তাহলে এটা 12 হয়ে যাবে। 12 আর 3 যোগ করলে 15, 15কে 3 দিয়ে কেটেছি, তাহলে এটা হবে 5। বাকি ক্যালকুলেশন ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, এখানে জেড ক্রস জেড এর একটি উপসেট এমন যে এফ, মানে জেড ক্রস জেড এর উপসেট একটা এফটা কেমন দেওয়া হচ্ছে xy, x - y such that xy belongs z, মানে xy গুলো হচ্ছে ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যা বসালে xy একটা আর দ্বিতীয় পদটা x - y, তাহলে f দ্বারা z থেকে z এ একটি অপেক্ষক প্রকাশিত হয় কি, মানে একটা অপেক্ষক কি হবে। তাহলে অপেক্ষক হবে কিনা আমরা টেস্ট করেই দেখি। প্রথমে x ইকুয়াল টু, আচ্ছা প্রথমে এটা লিখি যেটা f ইকুয়াল টু দেওয়া আছে xy, x - y such that x, y belongs ইন্টিজার নাম্বার। তাহলে প্রথমে আমরা x ইকুয়াল টু ধরে নিলাম 3, তাহলে এখানে ধরি লিখবে তোমরা, আর y ইকুয়াল টু লিখলাম 4। তাহলে আমরা যে এই ক্রমিত জোটটা কি পাবো, 3 × 4 আর কমা দিয়ে কত পাবো, 3 - 4। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12 আর এখানে পাবো আমরা -1। তাহলে 12 - 1টা কোথায়, এফ এর মধ্যে থাকছে, আর যেহেতু এই নিয়ম অনুযায়ী। আচ্ছা, তারপরে x ইকুয়াল টু ধরে নাও, আমি ধরে নিলাম 6 আর y ইকুয়াল টু ধরে নিলাম 2। তাহলে এখানে পাবো 6 × 2 আর এটা পাবো 6 - 2। তাহলে এখানেও পাবো 12 - 2, সেটা 12, 2 বিলংস f। আরও করতে পারি, 4টা আগে করতে পারি, 3টা পরে করতে পারি, তাহলে 12, 1 হবে। তো যাই হোক, তাহলে 12-র এখানে দুটো প্রতিবিম্ব, 12-র প্রতিবিম্ব -1, এখানে 12-র প্রতিবিম্ব 2। তাহলে এখানে লিখবো যে এখানে 12 এর প্রতিবিম্ব 2টি। তাহলে এটি একটা চিত্রণ নয়, কারণ এখানে যদি দেখাই যে এটা একটা সেট z, এটা একটা সেট z, এর মধ্যে 12 আছে আর এর মধ্যে ধরে নাও -1, 1, 2 আছে। তাহলে 12 দেখো 1 এর সঙ্গে যুক্ত হচ্ছে, এবার 12 আবার 2 এর সঙ্গে যুক্ত হচ্ছে। তো চিত্রণের ক্ষেত্রে আমরা জানি যে একই সংখ্যা, মানে প্রথম পদটা দুটো সংখ্যার সঙ্গে যুক্ত হতে পারবে না। তাহলে আমরা লিখব যে এটি বলতে কি f একটি চিত্রণ নয়, কারণ একটি পদের দুটি ভিন্ন প্রতিবিম্ব থাকতে পারে না। বাস, এই হলো অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, এখানে এ একটা সেট আছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5। তবে দেখাও যে সব xy বিলংস এর জন্য xy এর ভ্যালুগুলো সবগুলো হচ্ছে a। আচ্ছা, তা এর জন্য f একটা চিত্রণ, মানে দেওয়া আছে, সম্পর্ক দেওয়া আছে, সম্বন্ধ দেওয়া আছে, রিলেশন x, y such that x + y = 6। এটা একটা সম্বন্ধ দ্বারা a থেকে a তে একটি অপেক্ষক সংগত হয়, মানে এক কথায় প্রশ্ন করছে, কিন্তু হয় বলছে, কিন্তু g x, y such that y less than x, yটা x থেকে ছোট, এই সম্বন্ধ দ্বারা a সেটে কোনো অপেক্ষক সংগত হয় না। মানে gটাকে দেখাতে হবে যেটা অপেক্ষক নয়, আর fটা হয় দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা fটা যদি প্রথমে দেখাই, দেখো এটা এখানে লেখা আছে, আমি লিখছি না, আর fটা হচ্ছে x, y such that x + y = 6, মানে x এবং y এর যোগফলটা হবে 6, এবং x, y গুলো কাকে ধরতে হবে, এগুলোকেই ধরতে হবে। তাই x এর মান যদি 1 ধরি, তাহলে y এর মান কত, 5 ধরতে হবে, তাহলে যোগ করে 6 হবে। তাহলে 1 আর y এর মান ধরতে হবে 5, তাহলে x, y একটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে x এর মান যদি 2 ধরি, y এর মান 4 ধরতে হবে, তাহলে হবে 6। x এর মান যদি 3 ধরি, y এর মান ধরতে হবে 3, তাহলে 6। তারপরে x এর মান ধরবো কত, 4, তাহলে y এর মান 2।
এক্স এর মান যদি 5, ওয়াই এর মান 1। এক্স এর মান আর ধরা যাবে না, কারণ 1 2 3 4 5 সবটাই ধরা হয়ে গেছে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এদের প্রত্যেকটারই প্রথম পদ কিন্তু আলাদা, ঠিক আছে, মানে এ সেট, এই যে দেখতে পাচ্ছি এ সেট, এবং এ সেটের প্রত্যেকটাই 1 ও 5 এর সঙ্গে যুক্ত, 2 4 এর সাথে, 3 সঙ্গে, 4 4 এর সঙ্গে, মানে প্রত্যেকটাই একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত, মানে আলাদা আলাদা, একই এলিমেন্টের সঙ্গে কেউ যুক্ত হয়নি, যে 2 4 এর সঙ্গে যুক্ত হয়েছে আবার 2 5 এর সঙ্গে যুক্ত হয়েছে, এটা হয়নি। তাহলে আমরা লিখব যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের না, এ সেটেরই, এক কথায় দুটোই এ সেট, প্রত্যেকটি পদ এ সেটের নির্দিষ্ট একটাই পদের সঙ্গে যুক্ত, নির্দিষ্ট একটাই পদের সঙ্গে সংযুক্ত। তাহলে এটাই তো চিত্রণের ফর্মুলা। তাহলে আমরা লিখে দেবো অতএব এফ একটি অপেক্ষক, এটা প্রমাণ করে দিলাম। আচ্ছা, এবার জিটাকে দেখাবো। তাহলে আমরা লিখি যে আবার জি ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই লেস দেন এক্স। আচ্ছা, তাহলে এবার জি এর ক্ষেত্রে আমি ওয়াই লেস দেন এক্স, তার মানে আমি যদি ধরে নিই 1 লেস দেন 3, তাহলে এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা যে তাহলে 3,1 এটা বিলংস করছে কোথায়, জি এর মধ্যে, এই নিয়ম অনুযায়ী। আচ্ছা, তারপরে যদি 2 লেস দেন 3 ধরি, তাহলে সেটাও 3,2 সেটাও বিলংস করছে জি এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 3 1 এর সাথেও যুক্ত হচ্ছে, 3 2 এর সাথেও যুক্ত হচ্ছে। তাহলে আমরা লিখব 3 এর দুটি প্রতিবিম্ব আছে। তাহলে একটা চিত্রণের ক্ষেত্রে বা অপেক্ষকের ক্ষেত্রে একই পদের 2টো বা 3টা এরকম প্রতিবিম্ব থাকতে পারে না, বেশি থাকতে পারে না। তাহলে আমরা লিখব অতএব জি কোনো অপেক্ষক নয়, বা অপেক্ষক নয় লিখবে। হয়ে গেল প্রমাণ। 12 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই এপিসোডের একদম শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো, এ সমান দেওয়া আছে এলিমেন্ট 1 2 3 4 আর বি এর এলিমেন্ট 7 8 9। তাহলে নিচের সম্বন্ধগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক নয়? তার মানে এখানে 4টা আছে, তার মধ্যে একটা নয় অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা 9টাকে বের করব। তাহলে 1 নম্বর থেকে টেস্ট করি। 1 নম্বরে কি দেওয়া আছে, R1 দেওয়া আছে। তাহলে R1 যেটা দেওয়া আছে, আমি সরাসরি কি করি যে ডোমেন অফ আর বের করি, ডোমেন অফ R1, R1 এর ক্ষেত্র বের করি। তো ক্ষেত্র হচ্ছে প্রথম পদগুলো 1 2, এখানে 1 আছে, একবার নিয়েছি, তারপর 4। তাহলে এখানে যে ক্ষেত্রটা নিলাম সেখানে দেখো এ এর সাথে মিলাও, 1 2 4 আছে, 3 নেই, তার মানে 3 এর কোনো প্রতিবিম্ব নেই এখানে। তাহলে আমরা লিখব যে এখানে মানে এ সেটের অন্তর্গত 3 পদটির কোনো প্রতিবিম্ব নেই। তাহলে একটা পদের যদি প্রতিবিম্ব না থাকে তাহলে সেটা চিত্রণ নয়। তাহলে আমরা লিখব অতএব R1 চিত্রণ নয়। চিত্রণ নয় বলতে অপেক্ষক নয়। তাহলে প্রথমটাই অ্যান্সার পেয়ে গেলাম। এবার দ্বিতীয়গুলো আমরা টেস্ট করে দেখতে পারি। 2 নম্বরটা যেমন দেখো, ডোমেন অফ R2 যদি টেস্ট করি তাহলে কাকে পাবো, দেখো 1 2 3 4 সবাই আছে। সবাই মানে কি, পুরো এ আছে, এর সঙ্গে মিলে যাচ্ছে, এবং প্রত্যেকটার কি আছে, একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে। 1 7-এর সঙ্গে, 2 7-এর সঙ্গে, এভাবে যুক্ত আছে। আমি এভাবে যদি দেখাই, এটা 1 2 3 4, এখানে আছে কি 7, তারপরে কত 8 9, 1 ও 7-এর সঙ্গে যুক্ত, 2 ও 7-এর সঙ্গে, 3-এর সঙ্গে, 7-এর সঙ্গে, 4 ও 7-এর। সবাইকে যদি দেখি সবাই যুক্ত আছে, কিন্তু সবাই দেখো একটার সঙ্গে যুক্ত, 7-এর সঙ্গে, 3 ও 1-এর সাথে, একটার সাথে, কিন্তু এই দিক থেকে যদি দেখি 7 4টার সঙ্গে যুক্ত, ওই দিক থেকে আমরা দেখবো না, এই দিক থেকে একটার সাথে যুক্ত থাকলেই সেটা চিত্রণ। তাহলে আমরা লিখব যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের নির্দিষ্ট
একটি পদের সঙ্গে সংযুক্ত, তাহলে অতএব R2 একটি চিত্রণ, মানে অপেক্ষক, এটা চিত্রণ হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমরা R3 যদি করি, তাহলে ডোমেন অফ R3 যদি বের করি, তাহলে এখানে 1 2 3 4, তাহলে কি পাচ্ছি? একই রকম এটাও এ সেট পেয়ে যাচ্ছি। তাহলে একই ভাষা লিখে বলবে এটাও R3 হচ্ছে চিত্রণ, এটা চিত্রণ হয়ে গেল। R4 এ যদি দেখি, এখানেও যদি ডোমেন অফ R4 বের করি, মানে R4 এর ক্ষেত্র যদি বের করি 1 2 3 4, এখানেও দেখে একই চলে আসছে পুরোটাই, তার মানে এখানেও হয়ে যাবে তোমার চিত্রণ, R4টাও চিত্রণ। তাহলে সবাই চিত্রণ হয়ে যাচ্ছে, শুধু 1 নম্বর যেটা সেটা চিত্রণ হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লাগে, এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও যদি পেতে চাও সেটাও জানাবে। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।